আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ওয়ান শটের আরেকটা নতুন ক্লাসে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের 12 অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন বা জীবের বংশগতি ও বিবর্তন, একই কথা মোটামুটি বলতে পারো, এই অধ্যায়টা পড়াশোনা করব। এই অধ্যায়টা শর্ট সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, যেটাই হোক না কেন খুবই গুরুত্বপূর্ণ এবং সব সময় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট আসে। আর জীববিজ্ঞানকে যদি আমরা সহজে বুঝতে চাই বা জীববিজ্ঞান সম্পর্কে আগ্রহ প্রকাশ করতে চাই, তাহলে আসলে এই অধ্যায়টা খুবই দরকার, যেখানে মুখস্থর তেমন কোনোই বিষয় নাই বলা চলে, শুধুমাত্র কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার একটা চ্যাপ্টার। সো আশা করি যে তোমরা এই পুরো ক্লাসটা ধৈর্য ধরে করবে এবং এই ক্লাস শেষে তোমরা এই অধ্যায় সম্পর্কে একটা খুব ভালো ধারণা পাবে, প্লাস জীববিজ্ঞান সম্পর্কে ভয়টা কেটে গিয়ে জীববিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হবে। তো চলো ক্লাসটা শুরু করে দিই। তো ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয় নাই, সেটা হচ্ছে এই জিন তত্ত্ব বা জিন তত্ত্বের জনক যিনি, আমাদের গ্রেগর জোহান মেন্ডেল, সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বিজ্ঞানী এবং জিন তত্ত্ব হচ্ছে আমার সবচেয়ে পছন্দের টপিক। তো এই অধ্যায়ে যখন আমরা জিন তত্ত্ব অংশটা পড়ি বা জীবের বংশগতি অংশটা পড়ি, তখন আমরা এই জিনিসগুলো মোটামুটি দেখতে পাই। এই অধ্যায়ের আসলে দুটো অংশ, আমরা যেরকম যদি নামে যাই, এই অধ্যায়ের একটা অংশ হচ্ছে জীবের বংশগতি, যেটা হচ্ছে আমাদের জিন তত্ত্ব নিয়ে পড়াশোনা, মানে জিন নিয়ে পড়াশোনা। আরেকটা হচ্ছে আমার বিবর্তন। এই জিন তত্ত্ব বা জীবের বংশগতি, এই টপিকটা, এইটার জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল এবং বিবর্তন বা ইভলিউশনের জনক হচ্ছে আমাদের ডারউইন, চার্লস ডারউইন, যার পুরো নাম। দুজনই অত্যন্ত এবং অসম্ভব লেভেলের ট্যালেন্টেড দুজন বিজ্ঞানী, ঠিক আছে। বিশেষ করে বলা চলে যে হচ্ছে আমাদের মেন্ডেলের থেকে আসলে বিবর্তন তত্ত্বের যে জনক যিনি, আমাদের ডারউইন, উনি হচ্ছে আরও বেশি ট্যালেন্টেড ছিলেন। তো এই অংশতে শুরুতেই আমরা যেই জিনিসটা পড়ব এবং এই চ্যাপ্টারটা যখন আমরা শেষ করে ফেলবো, আমরা এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র পড়েছি তা না, আমরা টেকনিকও শিখে ফেলবো, যে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা সেভাবেই গোছানোভাবে এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। গ এবং ঘ, ক এবং খ এর জন্য কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, সাথে পাশাপাশি এমসিকিউ সিকিউর জন্য কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, সবই কিন্তু ক্লাসে বলে দেয়া হবে ইনশাল্লাহ। তো প্রথমে যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের বংশগতি বা হেরিডিটি। আমি যেমনটা আমার প্রত্যেক ক্লাসে বলে থাকি যে আমরা অবশ্যই ইংলিশ টার্মগুলো শিখবো এবং সেগুলো পরীক্ষার খাতায় লিখবো, যারা আমরা বাংলা ভার্সনে আছি তাদের জন্য। যেমন পরীক্ষায় যদি আমাদের আসে যে বংশগতি কাকে বলে, আমাদের সংজ্ঞা লেখার ধরনটা ঠিক যেন এইরকম হয় যেরকমটা আমি লিখে এনেছি। এবং বংশগতি কি, খুবই সহজ কথা, বাবা মার বৈশিষ্ট্য বাচ্চা কাচ্চার মধ্যে যে যায়, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি। একদম সহজ কথা, যে বাবার মতো দেখতে যদি আমার চুল হয়, তাহলে সেটাই হচ্ছে একটা বংশগতি প্রক্রিয়া, অর্থাৎ বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া। তাহলে সেই কথাটাকে এখানে আমরা একটু সুন্দর ভাষায় লিখেছি যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে, মানে বংশের অনুক্রম ধরে ধরে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাবা মার বৈশিষ্ট্য আমাদের মধ্যে একটু কম আসে, দাদা দাদি বা নানা নানির বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে, অর্থাৎ এই যে বংশের অনুক্রম ধরে এই বৈশিষ্ট্যগুলো যে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বংশগতি বা হেরিডিটি। আর বংশগতি বিদ্যা কাকে বলে বা জেনেটিক্স কাকে বলে, আমরা যখন প্রথম অধ্যায় পড়েছিলাম, ওখানে আমরা ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা পড়েছিলাম। ওই ভৌত জীববিজ্ঞানের মধ্যে একটা শাখা আমাদের ছিল বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, অর্থাৎ যেখানে জীববিজ্ঞানের যে শাখায় আমাদের এই বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হবে বা জিন সম্পর্কে বিশদ আলোচনা করা হবে এবং গবেষণা করা হবে, সেটাকে আমরা বংশগতি বিদ্যা বলি, ঠিক আছে। তাহলে আমাদের খুবই সহজ দুটো সংজ্ঞা শিখে ফেললাম, বাট সাথে সাথে আমরা লেখার পদ্ধতিটাও কিন্তু দেখলাম যে কিভাবে এটা পরীক্ষায় আসলে লিখতে হবে।
এখন বংশগতিবিদ্যার জনককে অ্যাজ ইউজুয়াল আমাদের বংশগতিবিদ্যার হচ্ছে জনক গ্রেগর জোহান মেন্ডেল, এবং সাথে কিছু মটরশুঁটি রাখা হয়েছে কারণ এই বংশগতিবিদ্যার জনক মেন্ডেল উনি হচ্ছে আমাদের মটরশুঁটি নিয়েই ব্যাপক কাজ করেছিলেন। আজকে জিন বলতে যে পৃথিবীতে কিছু আছে এবং বাবা মায়ের মতো কেন আমরা দেখতে হচ্ছি, এই সব কিছুর ব্যাখ্যা প্রশ্নের উত্তরই কিন্তু এই মটরশুঁটি গাছের মাধ্যমে মেন্ডেল আমাদের কাছে পৌঁছেছিলেন। এরপরে চলে আসছে বংশগতির বস্তু। আমরা যদি বই ফলো করি আমরা বংশগতির এই 4টা বস্তু পাই। আমাদের কোষে আমরা সবাই জানি আমাদের কোষে থাকে, এই যে কোষের ভেতরে এখানে আমাদের নিউক্লিয়াসটা আঁকা হয়েছে, এখানে কিন্তু কোষটা আঁকা হয়নি, আমাদের নিউক্লিয়াসটা আঁকা হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। তো এই নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস এবং সাথে এই যে সুতার মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন, ঠিক আছে, বা ক্রোমোজোম যখন একদম সরু চিকন সুতার মতো থাকে সেটাকে আমরা ক্রোমাটিন বলি। এই ক্রোমাটিনটা যখন বড় হয়ে যায় তখন এরকম একটা ফর্মেশন করে, ঠিক আছে, এরকম একটা ফর্মেশন করে, এটাকে আমরা ক্রোমোজোম বলি। তাহলে ওটা কি? ওটা হচ্ছে আমাদের প্রোফেজ স্টেজে, মানে কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে গিয়ে আমাদের ক্রোমোজোমটা এরকম লম্বালম্বি ভাগে ভাগ হয় সেন্ট্রোমিয়ার ছাড়া, তখন ওরা আমাদের দেখতে এরকম হয়। হ্যাঁ, তো আমরা এখানে 3টা টার্ম পাচ্ছি যেটা আমাদের ক্রোমোজোম রিলেটেড। একটা হচ্ছে আমাদের ক্রোমাটিন, একটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, আরেকটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। হ্যাঁ, ক্রোমাটিডটা হচ্ছে সবচেয়ে বেশি মোটা সাইজের, ক্রোমোজোমের থেকেও মোটা বলা যায়। এবং এই ক্রোমাটিডটা হচ্ছে আমাদের একটা জায়গায় দুটো থাকে, এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড, দুটো হচ্ছে দুটো ক্রোমাটিড। সো এই ক্রোমোজোমে আমাদের প্যাঁচানোভাবে ঠিক এরকম কিছু একটা বিন্যাসে আমাদের ডিএনএটা থাকে। ক্রোমোজোমে ঠিক প্যাঁচানোভাবে এরকম একটা বিন্যাসে আমাদের ডিএনএটা থাকে, এবং ডিএনএর একটা স্পেসিফিক পোর্শন, যে কোনো একটা অংশকে আমরা হচ্ছে জিন বলি। আমরা তো এরপরে ধাপে ধাপে এই 4টা জিনিসই আমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবো এবং 4টা জিনিসই আমরা শিখে ফেলবো, কিন্তু আপাতত আমরা শুধুমাত্র হচ্ছে এই 4টা জিনিসের একটা ওভারভিউ নিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাদের আরএনএটা এখানে বাদ গিয়েছে, রাইট? সো আরএনএর ব্যাপারটা হচ্ছে আরএনএও আমাদের ক্রোমোজোমে থাকে। অনেক সময় এমনটা হয় যে ডিএনএ আরএনএ দুটোই আমাদের ক্রোমোজোমে থাকে, যেরকম আমাদের ক্ষেত্রে এটা সত্য কথা, কিন্তু অনেক জায়গায় ডিএনএ থাকলে আরএনএ থাকে না বা আরএনএ থাকলে ডিএনএ থাকে না, এরকমটাও হয়ে থাকে। হ্যাঁ, সো এক কথায় ক্রোমোজোমে আমরা ডিএনএ আরএনএ আসলে দুটোই পাবো, এটা বলা চলে, এবং ক্রোমোজোমে কিন্তু আসলে প্রোটিনও থাকে, বাট ক্রোমোজোমের মেইন উপাদান হচ্ছে আসলে ডিএনএ এবং প্রোটিন, সাথে আরএনএও থাকবে। ওকে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, তাহলে ক্রোমোজোমে যদি ডিএনএ থাকে তাহলে আরএনএ কোথায় থাকবে? ক্রোমোজোমে আসলে ডিএনএ আরএনএ দুটোই থাকে, ব্যাপারটা হচ্ছে এমন। তো চলো আমরা একটু ইন ডিটেলস সবগুলো পড়ে ফেলি। সো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে বংশগতির প্রধান উপাদান হচ্ছে আসলে ক্রোমোজোম। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের একটা কোষ, কোষের ভেতরে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে আসলে আমাদের আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে আরও যদি আমরা ভেতরে ঢুকি তাহলে আমরা আরও বিভিন্ন ডিএনএ জিন এগুলো পাবো, কিন্তু মেন হচ্ছে আসলে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমটাই আসলে ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, মানে বাবা মার কাছ থেকে আমাদের মধ্যে আসছে। আমরা কোষ বিভাজনের সময়ও দেখেছি যে ক্রোমোজোমের কত ভূমিকা রয়েছে, এটা ধাপে ধাপে একটা প্রসেস ফলো করে আমাদের বডিতে এটা চলে আসতেছে। সো এই বংশগতির প্রধান উপাদান হচ্ছে আসলে ক্রোমোজোম। এটা আমাদের এমসিকিউতে আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে বংশগতির প্রধান উপাদান কোনটা। তখন পরীক্ষার হলে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা অনেক সময় ডিএনএ টিক দেই, আমরা অনেক সময় জিন টিক দেই, বাট মনে রাখতে হবে প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এখন বইয়ের মধ্যে এই ক্রোমোজোম রিলেটেড অনেকগুলো কি আছে, অনেকগুলো সংখ্যা আছে বা তথ্য আছে বলা যায়। সো তথ্যগুলো যদি আমরা একটু এইভাবে পয়েন্ট করে মনে রাখি মাথার মধ্যে মেমোরাইজ করার সময়, তাহলে আমাদের জন্য ইজি হবে। এই অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট অতটাও না, কারণ সাধারণত সংখ্যা রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে স্কিপ করা হয়, সাধারণত আসতে খুব একটা দেখা যায় না। তারপর আমরা একটু শিখে রাখি যে 1875 সালে স্টার্চ বার্গার, মজা করে বার্গার বললাম কারণ আমি মনে রাখতাম যে স্টারের বার্গার, যদিও স্টার এ তো কাবাব পাওয়া যায়, বার্গার পাওয়া যায় না, বাট আমরা মনে রাখতাম যে স্টার বার্গার, ঠিক আছে। সো স্টার বার্গারে আমরা কি পাই? ক্রোমোজোম পাই, বা স্টার বার্গার আমাদের ক্রোমোজোমটা আবিষ্কার করছে। এবং ক্রোমোজোমের আকার দৈর্ঘ্য অনুযায়ী হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। এটাও মনে রাখার একটা টেকনিক আছে, তুমি যদি এভাবে মনে রাখো 35 থেকে 30, 35 থেকে 30। এখন একটু কমন সেন্স খাটাতে হবে, যে কোনো একটা জিনিস আমরা ছোট থেকে বড়তে যাই। সো 35 থেকে 30 হলে তো বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়?
3 আর 5-এর মাঝে একটা ডট দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। তাহলে মনে রাখার সময় আমরা চেষ্টা করব যতটা কম পরিমাণ তথ্য মনে রাখা যায়, কারণ আমাদের ব্রেন কিন্তু সব তথ্য পরীক্ষার হল পর্যন্ত গিয়ে ক্যাপচার করতে পারবে না, ঠিক আছে? সো এটা আমরা মনে রাখবো 35 থেকে 30 এভাবে মনে রাখবো, হ্যাঁ? আচ্ছা, আর এটা কিভাবে মনে রাখবে? এটা হচ্ছে 2 2 এভাবে মনে রাখি আমি। আমার অনেক মানে সংখ্যা তুমি পরবর্তীতেও পাবা, এইভাবে মনে রাখলে ইজি হয়ে যায়। যখন তুমি কোনো কিছু চিন্তা করছো 2 2, ওই যে আবার সেম যে 2 থেকে 2 তো হওয়া পসিবল না, তাহলে কি করা যায়? তাহলে প্রথম 2টাকে আমরা 0.2 বলতে পারি। তো এভাবে তাহলে আমরা সহজে মনে রাখবো দৈর্ঘ্য 35 থেকে 30 আর প্রস্থ হচ্ছে 2 2, মানে হচ্ছে 0.2 থেকে 2, ঠিক আছে? ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600। একটু কমন সেন্স খাটাই চিন্তা করি। ক্রোমোজোম আমাদের কিন্তু বডিতে সাধারণত জোড়া বেঁধে থাকে। একটা ক্রোমোজোম থাকলে সে আসলে কোনো সিগনিফিকেন্স বহন করতে পারে না। এই জন্য ক্রোমোজোমের স্টার্টিংটা হবে আমাদের 2 থেকে, অর্থাৎ পৃথিবীতে এমন জীব পাওয়া যাবে যেই জীবের ক্রোমোজোম সংখ্যা 2। একটা ক্রোমোজোম আছে এরকম জীব আসলে পাওয়া যায় না। এবং এখন পর্যন্ত 1600 ক্রোমোজোম বিশিষ্ট জীব পাওয়া গেছে। বাট আমি বলে রাখি এই সংখ্যাটা ভেরিয়েবল, এই সংখ্যাটা বাড়তেও পারে, নতুন প্রজাতি আবিষ্কার হলে বাড়তে পারে, আবার এমন কোনো প্রজাতি যার ক্রোমোজোম আবিষ্কার হয়নি সেটা হলেও বাড়তে পারে, ঠিক আছে? সো আপাতত এটা 2 থেকে 1600। তাহলে মনে রাখার সময় আমরা যদি তথ্যগুলো এইভাবে একটু গুছায় মনে রাখি তাহলে আমাদের জন্য মনে রাখতে ইজি হবে। এই স্লাইডটা পুরোটাই আমাদের এমসিকিউর জন্য, বাট আমাদের এমসিকিউর জন্য আসলে মেনলি প্রথম লাইনটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? ওকে, সো এইটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের একটা ওভারঅল গঠন দেখানো হয়েছে, যেখানে আমরা জানি যে ক্রোমোজোমে কি থাকে, মাঝে একটা গোল থাকে, এই অংশটাকে আমরা হচ্ছে সেন্ট্রোমিয়ার বলি, যেটা হচ্ছে আমাদের মূলত সেন্টারে থাকে। এবং সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম হচ্ছে প্রাথমিক, আমরা অনেকে এটা জানি না, প্রাথমিক কুঞ্চন। প্রাথমিক কুঞ্চন মানে কি? মানে হচ্ছে কোন একটা ক্রোমোজোমে প্রাথমিকভাবে, মানে আমরা বলি না প্রাথমিক শিক্ষা আমাদের জন্য, আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ? মাধ্যমিক শিক্ষাটা পরে আসে, বা মাধ্যমিক বা প্রাথমিকের সাথে রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে গৌণ আর কি। সো প্রাথমিক হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে প্রাথমিক কুঞ্চন এটা হচ্ছে ক্রোমোজোমের একটা মাস্ট জিনিস। প্রতিটা ক্রোমোজোমে প্রাথমিক কুঞ্চন বা সেন্ট্রোমিয়ার থাকবেই, কিন্তু এটা ব্যতীত যদি ক্রোমোজোমে আরেকটা কুঞ্চন থাকে, মানে আরেকটা ভাঁজ থাকে, তাহলে সেটাকে আমরা গৌণ কুঞ্চন বলবো, ঠিক আছে? এই গৌণ কুঞ্চন কেন থাকে? কারণ এই গৌণ কুঞ্চন দিয়ে স্যাটেলাইট নামক একটা অংশ ক্রোমোজোম ধরে থাকে, ঠিক আছে? এই গৌণ কুঞ্চন দিয়ে স্যাটেলাইট নামক একটা অংশ ক্রোমোজোম ধরে থাকে। এই স্যাটেলাইট কিছু কিছু ক্রোমোজোমে থাকে, আবার নাও থাকতে পারে, মানে এটা একটা এক্সেপশনাল কেস, হ্যাঁ? আর আমরা জানি যে ক্রোমোজোমের 2 সাইডে 2টা বাহু থাকে, এটা তো খুবই কমন। আর থাকে ধাত্র। ধাত্র কথাটা আমরা সব জায়গায় পাই। সব জায়গায় পাই বলতে কোথায়? যখনই আমরা মাইটোকন্ড্রিয়া পড়ি, ক্লোরোপ্লাস্ট পড়ি, সব জায়গায় আমরা ম্যাট্রিক্স কথাটা পড়ে আসছি না? অর্থাৎ যেই জায়গায় ক্রোমোজোমের ডিএনএ থাকবে না সেই জায়গাটা কি আসলে ফাঁকা থাকবে? না, সেই জায়গাটা আসলে কি থাকবে? সেই জায়গাটায় আমাদের হচ্ছে ধাত্র থাকবে। ধাত্রের ইংলিশ নামটা হচ্ছে আসলে ম্যাট্রিক্স। সো ক্রোমোজোমের গঠন বর্ণনা করো আসলে আমরা তো সবাই বাহু আর সেন্ট্রোমিয়ার এটা সবাই জানি। এক্সট্রা করে যদি আমরা একটু গৌণ কুঞ্চন আর স্যাটেলাইটটা মনে রাখি তাহলে কিন্তু আমরা সুন্দর একটা ক্রোমোজোম এঁকে ফেলতে পারছি, হ্যাঁ? আর ক্রোমোজোম যদি মাঝ বরাবর ডিভিশন হয়ে যায় তাহলে এরকম একটা আমরা ভিউ পাবো, যেটার 2টা হচ্ছে আমাদের ক্রোমাটিড, এবং এরা একই সেন্ট্রোমিয়ার দিয়ে পরস্পরকে ধরে আছে দেখে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ? যদি আলাদা সেন্ট্রোমিয়ার দিয়ে ধরে থাকতো, যেরকম যদি আমি এখানে আরেকটা ক্রোমোজোম আঁকি তাহলে এইটা আর এইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, কারণ ওরা আলাদা ক্রোমোজোম মানে আলাদা সেন্ট্রোমিয়ার দিয়ে পরস্পর থেকে আলাদা করা, সেজন্য। ওকে, আচ্ছা, এখন আমরা ক্রোমোজোম সম্পর্কিত খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম শিখব, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, হ্যাঁ? এই টার্মটা আমাদের বইয়ের 2টা অধ্যায়ের জন্য খুবই অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে একটা আমাদের কোষ বিভাজন 3rd চ্যাপ্টারের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের বংশগতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের জন্য আমাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ? ওকে, ফাইন। সো হ্যাপ্লয়েড মানে কি? প্রথমে যদি আমরা আসি ডিপ্লয়েড মানে কি, ডাই মানে হচ্ছে আসলে 2। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। যেহেতু ডিপ্লয়েড, ডাই মানে হচ্ছে আমাদের 2, সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমোজোম সবগুলো জোড়া বেঁধে বেঁধে আছে, মানে 2টো করে করে আছে। 2 মানে তো 1 জোড়া, রাইট? সো জোড়া বেঁধে বেঁধে আছে। আর এটার ক্ষেত্রে আমাদের ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে বেঁধে নাই, আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে ক্রোমোজোমগুলো আমার সিঙ্গেল পেয়ার অফ ভাবে আছে, তাই না?
তাহলে এক সেট ক্রোমোজোম হলে সেটা হ্যাপ্লয়েড, আর যদি এরকম জোড়া বেঁধে থাকে তাহলে হচ্ছে আমাদের ডিপ্লয়েড। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি হ্যাপ্লয়েড নাকি আমরা ডিপ্লয়েড? আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমাদের বডিতে যতগুলো কোষ আছে, আমরা জানি আমরা যখন প্রশ্ন করি যে আমাদের বডিতে বলো তো কয়টা ক্রোমোজোম আছে, আমরা সবাই একদম র্যান্ডমলি অ্যান্সার দিয়ে দিই যে 46 বা 46 বা 23 পেয়ার পেয়ার্স। হ্যাঁ, আমরা সবাই এটা একদম ফটাফট অ্যান্সার দিয়ে দিই। তো 46 বা পেয়ার মানে জোড়া, তার মানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু আসলে ডিপ্লয়েড। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমাদের বডিতে যে জনন কোষ আছে, সেই জনন কোষ শুধু থাকে না যখন আমরা খুবই ছোট থাকি তখন, কারণ তখন আমরা প্রজননক্ষম হই না, তখন আমাদের বডি জনন কোষ তৈরি করে না, এবং যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখন। ওই দুটো এক্সেপশনাল কেস ছাড়া আমাদের বডিতে কিন্তু আসলে জনন কোষ থাকে। সো এই জনন কোষে আসলে ক্রোমোজোম সংখ্যা কত? আমরা সবাই জানি মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে জনন কোষটা উৎপন্ন হয়। তাহলে মিওসিস হলে এই ক্রোমোজোম নাম্বার কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। আমরা সবাই জানি যে মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আবার হাফ হয়ে যায়। তাহলে তখন আমাদের 23টা ক্রোমোজোম হয়ে যাবে না, কারণ মিওসিস হলে তো ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের জনন কোষ। তো ব্যাপারটা হচ্ছে আমাদের বডিতে কিন্তু আসলে হ্যাপ্লয়েড কোষও থাকে, ডিপ্লয়েড কোষও থাকে, কিন্তু আমরা নিজেদেরকে ডিপ্লয়েড এ কারণে বলি কারণ আমাদের বডির ম্যাক্সিমাম ক্রোমোজোম নাম্বারই হচ্ছে আমাদের হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক, মানে 23 জোড়া আকারে থাকতেছে, কারণ আমাদের বডিতে দেহকোষের সংখ্যাই তো বেশি, জনন কোষের সংখ্যার কয়টাই আছে, খুব কম পরিমাণ আছে। তো যাক, এই পুরো কনসেপ্টটা আমরা আরও ক্লিয়ার হব যখন আমরা সেক্স ক্রোমোজোম সম্পর্কে পড়াশোনা করব, এরপরেই যেটা আছে, ঠিক আছে? ওকে, সো জীবে বংশগতির ভিত্তি কোনটা? এই প্রশ্নটা যদি আমাদের আসে, যেটা আমরা একটু আগেই বললাম ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে, যে আমাদের বংশগতির ভৌত ভিত্তি কোনটা? হ্যাঁ, আমাদের বংশগতির দুটো ভিত্তি আছে, একটা হচ্ছে ভৌত ভিত্তি, আর একটা হচ্ছে রাসায়নিক ভিত্তি। সো আমরা যখন কেমিস্ট্রিতে পড়ি যে রাসায়নিক পদার্থ, ভৌত পদার্থ, তখন আমরা কি বুঝি? এই যে পানি যখন হচ্ছে সলিড বা কঠিন আকারে থাকে তখন সেটা বরফ, তারপর পানি যখন পানির আকারে থাকে তখন সেটা লিকুইড, এবং পানি যখন গ্যাস আকারে যায় তখন সেটা জলীয় বাষ্প। সো পানির যে এরকমভাবে একটা ধাপে 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 চেঞ্জেস হলো, এটা আসলে ভৌত পরিবর্তনের আন্ডারে পড়তেছে, যেটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু পানির সাথে যদি অন্য একটা কিছুর বিক্রিয়া হয়, যেমন পানির সাথে যদি লবণের বিক্রিয়া হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর কেমিক্যাল স্ট্রাকচারও চেঞ্জ হচ্ছে। তার মানে ভৌত মানে আসলে বাহ্যিকভাবে যাকে আমরা দেখতে পাচ্ছি, আর কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ হবে। তাহলে বংশগতির ভৌত ভিত্তি কি হবে? যাকে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, তা সে হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম কিন্তু কোনো রাসায়নিক পদার্থ না, কারণ ক্রোমোজোমের একটা গঠন আছে। সো আমাদের বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে আমাদের ক্রোমোজোম। এখন এই প্রশ্নটাই এমসিকিউ ব্যতীত আমাদের সৃজনশীলে খ মার্কের জন্য আসতে পারে, যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, এরকম প্রশ্নটা আমাদের আসতে পারে। সেক্ষেত্রে অ্যান্সার লেখার সময় আমরা দুটো স্টেপ ফলো করব। প্রথমত একটা জিনিস বুঝতে হবে, ভৌত ভিত্তি কথাটার ইংলিশটা কি? ইংলিশ হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ জেনেটিক্স। হ্যাঁ, বংশগতি বা হেরিডিটি, যেটাই তুমি বলো, দুটোই সঠিক। সো এটার দুটো কথা আছে, একটা হচ্ছে বংশগতির ভিত্তি কেন, এটা একটা কথা, আরটা হচ্ছে বংশগতির ভিত্তি হলো তো হলো, ও ভৌত ভিত্তি কেন। আমরা যে কোনো প্রশ্নকে এভাবে দুই ভাগে স্প্লিট করতে শিখবো। হ্যাঁ, মানে প্রশ্নের দুই ভাগ বলে না, যতগুলো অংশ থাকবে ততগুলো অংশে স্প্লিট করতে শিখবো। সো আমরা যদি চিন্তা করি বংশগতির কেন, ক্রোমোজোমকে বংশগতির ভিত্তিটা আমরা কেন বলছি? কারণ ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএতে জিন থাকে, এই জিন হচ্ছে আমাদের সকল বৈশিষ্ট্যের প্রকাশক, এবং এই বৈশিষ্ট্য আমরা মাতা পিতা থেকে নিয়ে আসছি, আর মাতা পিতা থেকে নিয়ে আসা মানেই হচ্ছে আমাদের বংশগতি। তাহলে এই জন্য এখন আসি ভৌত কেন, কারণ এটা আমরা বাহ্যিকভাবে একটা গঠন দেখতে পাচ্ছি ক্রোমোজোমের, এটা রাসায়নিক হলো না, কারণ হচ্ছে ক্রোমোজোমের একটা বাহ্যিকভাবে গঠন আছে, এই জন্য এটা একটা ভৌত ভিত্তি। তাহলে আমাদের 2 মার্কের প্রশ্নের জন্য আসছে, আমরা 2 ভাগে কোশ্চিনটাকে ভাগ করে দুটো ভাগের মধ্যে আমরা হচ্ছে পয়েন্ট করে দিতে পারবো, রাইট? ওকে, ফাইন। তাহলে প্রশ্নটা কিন্তু অবশ্যই আমরা এইভাবে লেখার চেষ্টা করব। এখন চলে আসি আমাদের ক্রোমোজোম শেষ, এখন চলে আসি আমাদের ডিএনএর কাছে। হ্যাঁ,
সো ডিএনএ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিএনএর এই গঠন যেটা আছে এটা আমাদের আসলে রাসায়নিক গঠন, কারণ ডিএনএ আসলে একটা রাসায়নিক পদার্থ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ভৌত গঠন। সো পরীক্ষায় আসলে ডিএনএ রাসায়নিক গঠন আসছে না ভৌত গঠন আসছে এটাকে ক্লিয়ার হতে হবে। পরীক্ষায় বলতে পারে ডিএনএ রাসায়নিক গঠন লেখো, তখন চিত্রতে আমরা এটা আঁকবো, আর বর্ণনা তো আমরা একটু পরে শিখবো। আর যখন আসবে আমাদের ভৌত গঠন লিখো তখন আমরা এই ছবিটা আঁকবো এবং ভৌত গঠনের বর্ণনাটা লিখবো। আর যদি আমাদের আসে ডিএনএর গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে চাইলে আমরা এই ছবিটা স্কিপ করতে পারি, কারণ পরীক্ষায় আসলে দুটো ছবি আঁকার মতো সময় আমরা নাও পেতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা শুধু ভৌতর ছবিটা আঁকবো, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি করবো, আমরা শুধু ভৌতর ছবিটা আঁকবো, আমরা রাসায়নিক ছবিটা স্কিপ করে যাব। আই হোপ সবাই আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা একটু ডিএনএর ডিটেলসে যাই। হ্যাঁ, তো ডিএনএর ফুল ফর্ম তো আমরা জানি যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএর ফুল ফর্ম। এবং এটা আসলে আমি যেটা বললাম শুরু থেকেই বলে আসতেছি যে ক্রোমোজোমের প্রধান উপাদান আসলে ডিএনএ। ক্রোমোজোমে আরএনএও থাকে, প্রোটিনও থাকে, বাট ক্রোমোজোমের প্রধান উপাদানটাই হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে, অনেকে ডিএনএ কাকে বলে এবার ডিএনএ কি আসলে লিখে দেয়, ডিএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এভাবে লিখলে কিন্তু হবে না। ক্রোমোজোমের প্রধান উপাদান যা দুই সূত্র বিশিষ্ট। হোয়াট ইজ দুই সূত্র? এটা আমি এখন যে আঁকতেছি এটা কি, এটা হচ্ছে আমার একটা সূত্র, আর এখন আমি যে আঁকবো এটা আমার হচ্ছে আরেকটা সূত্র। তাহলে হয়ে গেল না দুই সূত্র? আর আমরা তো জানি যে ডিএনএ দেখতে এরকম। পলিনিউক্লিওটাইড, এই জিনিসটা আমরা বুঝবো। নিউক্লিওটাইড কি আর পলি কি? পলি মানে হচ্ছে অনেকগুলা, আর নিউক্লিওটাইড মানে কি আমরা একটু পরেই আসতেছি যে নিউক্লিওটাইড মানে জিনিসটা কি। পলি মানে হচ্ছে অনেকগুলা, তাহলে আমরা আপাতত শিখতেছি অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ আসলে তৈরি। এবং এটা দেখতে কেমন? সর্পিল আকার, সাপের মতো। আমরা খাতা যখন স্পাইরাল করি আমরা একটা প্যাঁচানো একটা রিংয়ের মতো জিনিস খাতার সাথে দেখি না, তাহলে ওইটার মতোই কিন্তু এই জিনিসটা, এটা হচ্ছে সর্পিল আকার। তাহলে ডিএনএর গঠন এভাবে দুই রকম হতে পারে। লেখার সময় অবশ্যই আমরা এই সিকোয়েন্স এবং এই টেকনিকটা ফলো করব যে রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার, যারা আর একটু অ্যাডভান্স লিখতে চাও, ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার। সো প্রথমে আমরা রাসায়নিক গঠন দেখতেছি, কারণ রাসায়নিক গঠনটা হচ্ছে বেশি ইজি। হ্যাঁ, মানে রাসায়নিক গঠনের মধ্যে পড়াটা কম। সো আমরা আবারও পড়তেছি যে পলিনিউক্লিওটাইড, পলি মানে হচ্ছে অনেকগুলা, আর নিউক্লিওটাইড আসলে কি? নিউক্লিওটাইডের টাইড মানে তিন, টাইড মানে কি? তিন। সাইড মানে কি? সাইড মানে দুই। সো টাইড মানে যেহেতু তিন, তার মানে এর আসলে তিনটা অংশ। কি কি? একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন ঘটিত, মানে নাইট্রোজেনওয়ালা বেস বা ক্ষার, আমরা যেরকম অ্যাসিড বেস এরকম পড়ি সেরকম এখানকার বেসটা হচ্ছে নাইট্রোজেনওয়ালা বেস। এবং হচ্ছে আমাদের অজৈব ফসফেট, জৈব অজৈব দু রকমের ফসফেট হয়, এখানটা অজৈব ফসফেট। আমরা একটা একটা করে পড়ি, তাহলে আমরা ডিটেলস আরও বুঝে যাব। তাহলে নিউক্লিওটাইড কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। নিউক্লিওটাইড মিনস তিনটা জিনিস নিয়ে গঠিত কোনো একটা কিছু। সো নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস কি কি এগুলো নিয়ে গঠিত। সো আমরা যদি এখানে চলে আসি যে আমাদের প্রথম যে সুগারটা ছিল সেই সুগারটা আসলে গঠনটা কেমন। এখানে যে সুগারটা থাকে সেই সুগারটার নাম হচ্ছে, মানে চিনির মতোই একটা যৌগ, সেই জন্য এটার নাম হচ্ছে সুগার। এটা হচ্ছে রাইবোজ। এই সুগারটার নাম কি? এই সুগারটার নাম আসলে রাইবোজ। সো আমরা যদি দেখি যে এটার 5টা কার্বন আছে, 1টা কার্বন, 2টো কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন এবং 5টা কার্বন। এটা 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ। আপু এই ছবিটা কি শিখতে হবে? না, আমার এই ছবিটা শেখার দরকার নাই। আমি শুধু মনে রাখবো একটা সুগার মানে হচ্ছে জিনিসটা আসলে এমন, বাস এটুকু মনে রাখলেই এনাফ। তারপরও যদি কেউ এই ছবি শিখতে চাও, এই ছবি শেখার খুবই সিম্পল টেকনিক হচ্ছে এখানে একটা ও দিবা। এখানে যদি ও দাও তাহলে আসলে কার্বন কিন্তু 1 2 3 4টা হয়ে যাচ্ছে, কিন্তু কার্বন 5টা হতে হবে। সো একটা কার্বন হচ্ছে আমার এখানে থাকবে, রাইট? আচ্ছা, এখন এটা মনে রাখবো কিভাবে? আমরা যেভাবে মনে রাখি OH উপরে নিচে, নিচে উপরে, উপরে নিচে, নিচে উপরে, এভাবে মনে রাখি। উপরে নিচে, নিচে উপরে, এভাবে মনে রাখি। উপরে নিচে, নিচে উপরে হচ্ছে OH,
এবং বাদবাকি জায়গাগুলো এইচ দিয়ে ফিল আপ হবে। ওকে, সেম এই স্ট্রাকচারটাও সেম। এখন কথা হচ্ছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য কি। দেখো ডি মানে কি বলো তো, ডি মানে কি? ডি মানে হচ্ছে বাদ যাওয়া। আমরা সবসময় মনে রাখবো, আমরা ডি কার্বক্সিলেশন পড়বো কেমিস্ট্রি পড়ার সময়। ডি মানে হচ্ছে বাদ। অক্সি মানে কি? অক্সি মানে হচ্ছে অক্সিজেনওয়ালা কোনো একটা কিছু। তাহলে এই যে অক্সিজেনওয়ালা কোনো একটা কিছু, এটা হচ্ছে অক্সিরাইবোজ। ওকে, তাহলে ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে বাদ যাওয়া অক্সিজেন। কোথায় অক্সিজেন বাদ গেছে তোমাকে শুধু এই কথাটা মনে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এইটার 2 নম্বর কার্বনের একটা অক্সিজেন নাই। আমরা যেরকম দেখলাম এখানে অক্সিজেন ছিল, বাট এখানে অক্সিজেনটা নাই। তাহলে এই 5 কার্বনযুক্ত শর্করা, এটার নাম ডিএনএর ক্ষেত্রে কি? ডিএনএর ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজ কোথায় থাকে? আরএনএতে, কারণ ওইটার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোজ আমাদের 5 কার্বনযুক্ত শর্করা, ওর যে আমার হচ্ছে সুগারটা সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। সাইমultaneously আমরা যদি আরএনএটা পড়ে ফেলি, তাহলে আরএনএর 5 কার্বনযুক্ত শর্করার নাম হচ্ছে রাইবোজ। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল। আমরা সেকেন্ডটাতে যদি আসি, নাইট্রোজেন বেস বা ক্ষার, আমরা প্রথমে শিখে নিব যে নাইট্রোজেন বেস বা ক্ষার 2 রকমের হয়। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডিনিন, একটা হচ্ছে গুয়ানিন, এজি। ওকে, আর পাইরিমিডিন 3 ধরনের হয়, থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। এখন ইউরাসিলটা আমরা কেন লিখি নাই? কারণ আরএনএতে আমাদের এই থায়ামিনের পরিবর্তে ইউরাসিলটা থাকে, আর ডিএনএতে ইউরাসিলের পরিবর্তে থায়ামিনটা থাকে। ওকে, তাহলে আরএনএর ক্ষেত্রে, ডিএনএর ক্ষেত্রে সব কিছু সেম, খালি পাইরিমিডিনটা এর পরিবর্তে ইউ থাকে, আর ওখানে হচ্ছে ইউ এর পরিবর্তে এ থাকে। এইটাই ডিফারেন্সেস। বাট আমরা একসাথে পড়ে ফেলতে পারি যে পিউরিন হচ্ছে 2টা, এ জি, অ্যাডিনিন, গুয়ানিন। পিউরিন যেহেতু আগে পড়ছি, সো এ দিয়ে স্টার্ট করতে পারো, এ এবং জি। আর পাইরিমিডিন হচ্ছে সিইউটি, হ্যাঁ, সিইউটি এরকম মনে রাখতে পারো, সিইউটি বা টিসিইউ। হ্যাঁ, টিসি দিয়ে দেওয়া হয়েছে তোমাকে, টিসিইউ এভাবে মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। সো এটা পাইরিমিডিন। এই জিনিসগুলা মানে এইবার হচ্ছে ডিএনএতে, তাহলে নিচের কোনটি পাওয়া যায়? ডিএনএতে কি রাইবোজ সুগার পাওয়া যায়? ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার পাওয়া যায়। ডিএনএতে কি ইউরাসিল পাওয়া যায়? আমরা একটু আগে পড়লাম ডিএনএতে হচ্ছে ইউরাসিল পাওয়া যায় না, তাহলে ইউরাসিল পাওয়া যায় না। ডিএনএতে কি অ্যাডেনিন পাওয়া যায়? ইয়েস, ডিএনএতে অ্যাডেনিন পাওয়া যায়। আর 4 নম্বর যেটা ফসফরিক অ্যাসিড, ডিএনএতে ফসফরিক অ্যাসিড পাওয়া যায় না, এটা ফসফেট গ্রুপ পাওয়া যায়। ফসফরিক অ্যাসিড আর ফসফেট গ্রুপের মধ্যে পার্থক্য কি আমরা যদি একটু বুঝি, যে আমাদের যে 3 নম্বর যেটা ছিল, আচ্ছা, সো আমাদের যে 3 নম্বর যে ব্যাপারটা ছিল, আমরা যদি একটু আসি, অজৈব ফসফেট, এই ব্যাপারটা যে ছিল, এই অজৈব ফসফেট আসলে হচ্ছে, আমি যদি বলি H3PO4, এটা আসলে একটা ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড। আর PO4 3- এইটা হচ্ছে আমার ফসফেট গ্রুপ। সো এই ফসফেট গ্রুপটা আমাদের ডিএনএতে পাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, আপু অজৈব আর জৈবর মধ্যে পার্থক্য কি? আমি এটা কিভাবে বুঝবো? এই প্রশ্নটা খুবই কমন এখানে। সো অজৈব এবং জৈবর মধ্যে পার্থক্য হচ্ছে, অজৈবতে সব সময় মানে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো জিনিস আসলে থাকবে না। আর জৈব বলতে আমরা বুঝাই যেটাতে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। এছাড়াও জৈব এবং অজৈবর অনেক ডিফারেন্ট সংজ্ঞা আছে। যেরকম হচ্ছে জৈব মানে কি? জীবের দেহে তৈরি হওয়া কোনো একটা যৌগ। আর অজৈব মানে যা জীবের দেহে তৈরি হয় নাই। কোথায় তৈরি হয়েছে? রাসায়নিকভাবে তৈরি হয়েছে, প্রকৃতিতে পাওয়া গিয়েছে, এরকম হতে পারে। ওকে, তো আপাতত আমাদের শুধু এটুকু জানলেই হবে, অজৈব ফসফেট মানে হচ্ছে আমাদের এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে চলে আসি। সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম ডিএনএর রাসায়নিক গঠন, এখন আমরা শিখব ডিএনএর ভৌত গঠন। তো ডিএনএর রাসায়নিক গঠনের পরে এবার আমরা ডিএনএর ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার পড়ব। এই ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার পড়ার জন্য আমরা কিছু সিম্পল টেকনিক্স বা রুলস ফলো করব।
সেটা হচ্ছে আমরা এই মানে এটা দেখে মনে হতে পারে যে এখানে অনেক কিছু পড়ার আছে, বাট এখানে আসলে খুবই সিম্পল ছোট কিছু কিছু ওয়ার্ড মনে রাখলেই হবে। যেরকম প্রথম ব্যাপারটা হচ্ছে এ ডাবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি। এই কথা দুটোর অর্থ কি? এই কথা দুটোর অর্থ হচ্ছে এ সবসময় টি এর সাথেই থাকে, এ কখনো টি ছাড়া অন্য কারোর সাথে থাকে না, এবং জি সবসময় সি এর সাথেই থাকে। অর্থাৎ আমরা যদি ভাবে মনে রাখি যে অ্যাট জি সি, অ্যাট জি সি, তাহলেই কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এবং প্রথমটা হচ্ছে আমাদের ডাবল বন্ড, এর পরটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। তাহলে বর্ণনাতে আমরা লিখতে পারি এ সবসময় টি এর সাথে থাকে এবং দুটো বন্ড দিয়ে যুক্ত থাকে, আর জি সবসময় সি এর সাথে যুক্ত হয় এবং ট্রিপল বন্ড দিয়ে যুক্ত হয়। এখন এই এ কি ছিল এবং জি কি ছিল? এরা ছিল পিউরিন, পিউরিন। এবং টি কি ছিল এবং সি কি ছিল? এরা ছিল পাইরিমিডিন, পাইরিমিডিন। তার মানে একটা পিউরিন সবসময় একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়, কখনোই পিউরিন পিউরিনের সাথে বা পাইরিমিডিন পাইরিমিডিনের সাথে যুক্ত হয় না। তাহলে কিন্তু আমরা এই দুটো জিনিস দিয়ে খুব সুন্দর করে 3টা পয়েন্ট লিখে দিতে পারি, এবং চাইলে কিন্তু 3টা পয়েন্টের ছোট ছোট নামও দিতে পারি, ঠিক আছে? যে কার সাথে কি যুক্ত হলো এরকম টাইপ অফ নাম বা সংযুক্তকরণ এরকম নাম দিতে পারি। এরপরে কিছু সংখ্যার খেলা একই সাথে শিখে ফেলবো, অর্থাৎ ডিএনএ এর ভৌত গঠন পড়তে গেলে আমাদের কিছু সংখ্যার ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা একই সাথে পড়বো। আমরা যদি একটা ডিএনএ এর পূর্ণ ঘূর্ণন দেখি, পূর্ণ ঘূর্ণন বলতে কি বুঝি আমরা এটা বুঝি, ব্যাপারটা হচ্ছে একটা ডিএনএ কে এতখানি করলে এটা পূর্ণ ঘূর্ণন হয় না, যখন ও একটা এস কমপ্লিট করে তখন সেটাকে আমরা পূর্ণ ঘূর্ণন বলি। অর্থাৎ এইরকম একটা জিনিসকে আমরা পূর্ণ ঘূর্ণন বলতে পারি, যেরকম আমরা ছবিতে দেখছি যে এই অংশটা একটা পূর্ণ ঘূর্ণন, ওয়ান কমপ্লিট টার্ন। সো ওয়ান কমপ্লিট টার্নের দৈর্ঘ্য আমার কতটুকু? ওয়ান কমপ্লিট টার্নের দৈর্ঘ্য হচ্ছে আমার 34 আর্মস্ট্রং। আর্মস্ট্রং মানে কি? আর্মস্ট্রং একটা ইউনিট, এই আর্মস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। হ্যাঁ, মানে মিটারকে এইরকম 10⁻10 ভাগ করলে যে 1 ভাগ পাওয়া যায়, মানে 1 মিটারকে 10⁻10 ভাগ করলে যে 1 ভাগ পাওয়া যায়, সে এক ছোট্ট ভাগটা হচ্ছে আর্মস্ট্রং। মানে বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্ষুদ্র। তো ওয়ান কমপ্লিট টার্নে আমার 34টা মানে 34 দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে আর্মস্ট্রং থাকে। একটা কমপ্লিট টার্নের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং, এবং প্রতিটা কমপ্লিট টার্নে আমার 10টা নিউক্লিওটাইড থাকে। প্রতিটা কমপ্লিট টার্নে আমার 10টা নিউক্লিওটাইড থাকে। তার মানে পরপর দুটো নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে? আমার 34/10 সমান সমান 3.4 আর্মস্ট্রং হবে। খুবই ইজি ব্যাপারটা। তাহলে ওই সংখ্যা দিয়ে আমরা ওই সংখ্যা মনে রাখতে পারি, একটা সংখ্যা দিয়েই। আর আরেকটা হচ্ছে এই যে দুটোর মাঝখানের দূরত্বটা কত? এই দুটোর মাঝখানের দূরত্ব হচ্ছে 20 আর্মস্ট্রং, বা এটা একটা ব্যাস বলা যেতে পারে। ডিএনএ এর ব্যাস কত? ডিএনএ এর ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। তাহলে আমরা কিন্তু এটার পয়েন্টের নাম হচ্ছে ব্যাস, তারপর হচ্ছে পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, নিউক্লিওটাইডের দূরত্ব, এরকম নাম দিয়ে এগুলো লিখে ফেলতে পারি। সো ভৌত গঠন, এই ভৌত গঠনের মধ্যে আরও কিছু পয়েন্ট যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব, যখন আমরা রাসায়নিক গঠনটা খেয়াল করব, আমরা রাসায়নিক গঠনের ডিটেলস ছবিটাতে এখনো যায় না, ওটাতে আমরা একটু পরে যাব। সো এই ছবিটাতে আসলে যেটা আছে যে আমরা জানতাম যে এখানে আমাদের 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর। তার মানে এখানে কিন্তু 5 নম্বর কার্বন আছে, দ্যাট মিনস এটা 5 প্রাইম প্রান্ত। আর যখন আমরা এটা আসতেছে, এটা যখন ঘুরে আসতেছে, এটা যখন শেষ হচ্ছে, তখন কিন্তু 1 2 3 1 2 3, তার মানে এটা কিন্তু 3 নম্বর প্রান্ত। তাহলে একটা যদি 5 থেকে 3 নম্বর প্রান্ত বিশিষ্ট হয়, আরেকটা হচ্ছে অপর সাইডে হবে 5 থেকে 3 নম্বর প্রান্ত। মানে একটা সাইডের মেরুদণ্ড যদি 5 থেকে 3 হয়, তাহলে আরেকটা সাইডের মেরুদণ্ড হবে 3 থেকে 5। ঠিক আছে? তাহলে একটা সূত্র 3 থেকে 5, আর হচ্ছে 5 থেকে 3। তার মানে এরা কি প্যারালাল? হ্যাঁ, এরা প্যারালালি, বাট এটা অ্যান্টি প্যারালাল। মানে জাস্ট একটা হাত যদি এরকম থাকে, একটা হাত এরকম ঘুরে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো ডিএনএ অণুর বাইরের দিকের বন্ড দুটি, যে বাইরের দিকের যে বন্ড আছে, পরপর সুগার এবং ফসফেট দিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের সাইডের লেয়ারে আমরা কি ছিল? সুগার ছিল আর ফসফেট ছিল। এই যে বাহিরের সাইডের লেয়ারে আমার সুগার আছে আর ফসফেট আছে। ঠিক আছে? সুগার আর কি, সুগার না, আমরা সবাই সুগার বলে বলে অভ্যাস হয়ে গেছে আমাদের। সুগার আছে আর ফসফেট আছে।
আর ভেতরের দিকে কি আছে? ভেতরের দিকে আমার আছে হচ্ছে কিছু নাইট্রোজেন ঘটিত বেস। তাহলে বাহিরে কি ছিল, ভেতরে কি ছিল, এটা আমরা এভাবে মনে রাখতে পারি এবং হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম প্রান্ত। তো এরপরে যদি আমরা চলে আসি যে ডিএনএর কিছু আমরা এখানে হচ্ছে সংখ্যা রিলেটেড কিছু ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। এটা দেখো একইভাবে সাজানো যেভাবে আমরা ক্রোমোজোমটা স্টাডি করছি। ক্রোমোজোমের শুরুতে আমরা পড়ছিলাম যে আমাদের বংশগতির ভিত্তি বা প্রধান উপাদান কি সেটা পড়ছিলাম, যে ক্রোমোজোমের বংশগতির প্রধান উপাদান হচ্ছে আমার ক্রোমোজোম, এবং সেটা হচ্ছে আমাদের বংশগতির প্রধান উপাদানের সাথে সাথে আমাদের বংশগতির ভৌত ভিত্তিও ছিল। ঠিক একইভাবে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। তাহলে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। পরেরটার মতোই আমরা ডিএনএর আবিষ্কারককে রেখেছি ওয়াটসন এবং ক্রিক। এতক্ষণ ধরে আমরা ডিএনএর যে দুটো হচ্ছে স্ট্রাকচার পড়লাম, সেই দুটো স্ট্রাকচারই আমার হচ্ছে ওয়াটসন এবং ক্রিক দিয়েছে। ডিএনএর আকার এটা একটা নর্মাল দেয়া আছে, ডিএনএর আকার এবং ডিএনএর হচ্ছে আকার, এবং এটা হবে আসলে ডিএনএর আকৃতি। এটা হবে ডিএনএ আকৃতি। সো ডিএনএর আকৃতিটা হচ্ছে প্রকৃত কোষে ডিএনএ হচ্ছে সূক্ষ্ম সুতার মতো, মানে এরকম চিকন প্যাঁচানো প্যাঁচানোর মতো, আর আদি কোষে হচ্ছে এটা গোলাকার। এটাই পার্থক্য প্রকৃত কোষ আর আদি কোষের। হ্যাঁ, এবং ডিএনএর সংখ্যা কতটা আসলে আমরা একটা ক্রোমোজোমে সবসময় মনে রাখবো, একটা ক্রোমোজোমে ডিএনএ সবসময় একটা থাকে, কখনোই একটার বেশি ক্রোমোজোম থাকে না। এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে বংশগতির ভৌত ভিত্তি যদি ক্রোমোজোম হয়, তাহলে বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে আমাদের ডিএনএ, কারণ ডিএনএ হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। আমরা দেখলাম যে অনেকগুলো রাসায়নিক পদার্থ, মানে 3 টাইপের রাসায়নিক পদার্থ একত্রিত হয়ে আমাদের কিন্তু ডিএনএটা তৈরি করেছে। তাহলে বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ভৌত ভিত্তি, রাসায়নিক ভিত্তি এ দুটোর তো ক্লিয়ার। এছাড়াও কোনটার কি উপাদান এটা ভুল করা যাবে না। বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। হ্যাঁ, একটা সিকোয়েন্সিয়ালি আমরা এটা হচ্ছে মনে রাখবো। সেম আগের মতো যদি আমাদের এইভাবে খ মার্কের জন্য প্রশ্ন আসে যে ডিএনএ কে কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, আমরা সেম ভাবে প্রথমে বংশগতির ভিত্তি কেন বলা হচ্ছে সেটা বর্ণনা করব, এবং রাসায়নিক কেন বলা হচ্ছে সেটা বর্ণনা করব। রাসায়নিক বলা হচ্ছে কারণ এটা একটা রাসায়নিক পদার্থ, আর বংশগতি কেন সেটা তো একটু আগেই বলে দিয়েছি। ওকে, এইবার আরএনএতে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আমাদের যে ছবিটা আছে, আমাদের যে ভৌত ছবিটা আছে, সেই ভৌত ছবিটা এরকম হবে। এখানে তোমার 34 আর্মস্ট্রং, 3.4 আর্মস্ট্রং এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে, 20 আর্মস্ট্রং এই ব্যাপারগুলো সবসময় ক্লিয়ার থাকতে হবে। এবং এখানে আমাদের দেখো একটা হচ্ছে গভীর খাঁজ আছে, একটা অগভীর খাঁজ আছে। যখন আমরা একটা টার্ন করি, আমরা যখন ডিএনএ আঁকি, আমরা বুঝতে পারবো যে একটা খাঁজ দেখবা যে একটু বেশি ভেতরের দিকে ঢুকে গেছে, সেটা আমাদের হচ্ছে মেজর গ্রুপ মানে গভীর খাঁজ, আর যেটা আমাদের অল্প ভেতরের দিকে ঢুকেছে সেটা হচ্ছে আমাদের মাইনর গ্রুপ বা অগভীর খাঁজ। দেখো এই পোর্শনটা ছোট এবং এই পোর্শনটা কিন্তু আমার বড়, এই জন্য কিন্তু এটা গভীর ভাঁজ। হ্যাঁ, আর এছাড়াও আমরা যে আগে যে ছবিটা দেখেছি, এই ছবিটা যদি একটু খেয়াল করি, এই ছবিটা আঁকা খুবই সহজ, অনেকে এই ছবিটা আঁকতে পারো না। এই বরাবর সুগারগুলো সোজা করে এঁকে ফেলবা, এই বরাবর সুগারগুলো উল্টা করে আগে এঁকে ফেলবা। অর্থাৎ এই 5টা একটা পেন্টাগন যে শেপ, এক বরাবর সোজা করে আঁকবা আর আরেক বরাবর হচ্ছে তোমার উল্টা করে এঁকে ফেলবা। আগে এই জিনিসটা কমপ্লিট করো। এরপরে তুমি যে 2টা সুগার আসছো, 2টা সুগারের এই অংশটুকু 5 আর 3 নম্বর কার্বন, 5 আর 3 নম্বর কার্বন, 5 আর 3 নম্বর কার্বন গোল গোল করে এঁকে দাও। এই গোল বলতে আমরা বোঝাচ্ছি ফসফেট। এবং এই সাইডে ওর যে একটা মাথা আছে, এই মাথাটা সবসময় মনে রাখবে, এই মাথা থেকে কখনোই, দেখো খেয়াল করে, এই মাথা থেকে এবং এই মাথা থেকে কখনোই আমার হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেসটা অ্যাড হয় না। নাইট্রোজেন ঘটিত বেস সবসময় এই মাথা থেকে অ্যাড হয়। অর্থাৎ 2 নম্বর কার্বনের সাথে, 2 নম্বর না, 1 নম্বর কার্বনের সাথে আমার নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ অ্যাড হয়। এই যে 1 নম্বরের সাথে আমাদের নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ অ্যাড হয়। হ্যাঁ, সো 1 নম্বর কার্বনের সাথে কিন্তু এটা হচ্ছে অ্যাড হয়ে থাকবে। কিছু এটি দিবা, কিছু জিসি দিবা, কিছু এটি দিবা, কিছু জিসি দিবা, ব্যাস। এটা কিন্তু আঁকা অনেক সহজ, এটা এমন কঠিন কিছু না। আচ্ছা, এরপরে আমাদের চলে আসতেছি যেই ইয়েতে, সেটা হচ্ছে আরএনএ। আরএনএ কিন্তু অলরেডি আমরা যখন ডিএনএ পড়ছি, আমাদের আরএনএ পড়া হয়ে গিয়েছে। এখানে জাস্ট একটা রিভিউ করা যে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা বংশগতি বস্তু, যা কিন্তু এক সূত্র বিশিষ্ট
এবং পলিনিউক্লিওটাইডের ওটা ছিল সর্পিলাকার গঠন, এটা হচ্ছে সরল গঠন। মানে এই স্লাইডে আরএনএ এবং ডিএনএ একই সিকোয়েন্স এবং একই প্যাটার্নে ফলো করা হয়েছে যেন তুমি খুব সহজেই মনে রাখতে পারো। তো এরপরে হচ্ছে আমার সেম রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনে আমার সেম আগের মতোই জিনিসগুলো লেখা হয়েছে, এখানে সেম আগের মতোই সব কিছু আছে। আরএনএতে নিচের কোনটি পাওয়া যায়, আমরা যেরকম ডিএনএতে পড়ছিলাম একটা প্রশ্ন যে আরএনএতে নিচের হচ্ছে কোনটি পাওয়া যায় না। সো আরএনএতে রাইবোজ সুগার হ্যাঁ পাওয়া যায়, ইউরাসিল হ্যাঁ পাওয়া যায়, অ্যাডিনিনও পাওয়া যায়, আমাদের কিন্তু ফসফেটও পাওয়া যায়। আসলে এখানে আরএনএতে 4টা জিনিসই আমাদের কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাডিনিন লেখা হয়েছে বাট এটা কনফিউজ হওয়ার কিছু না, আমাদের 4টা জিনিসই পাওয়া যাবে। সো এরপরে আসছে আরএনএ। আরএনএর এই যে এরকম যে পেঁচানো স্ট্রাকচারটা, এটা তো আগের থেকে আরও বেশি সহজ। এখানে অ্যাডিনিন, সাইটোসিন এগুলো দেখানো হচ্ছে, এগুলো তোমাদের লাগবে না। আমরা আরএনএ ডিএনএ পার্থক্যতে চলে যাই। যখনই আমাদের পরীক্ষায় ডিএনএ এবং আরএনএর পার্থক্য জিনিসটা আসে, আমরা সবসময় মনে রাখবো আমরা এই পার্থক্য লেখার সময় কখনোই কি করব না বলো তো, 2টা ছকে লিখবো না। আমরা পার্থক্য সব সময় 3টা ছকে লিখবো। 3টা ছক বলতে কি, আমরা এই সাইডে আরেকটা ছক আঁকবো, যেই ছকে আমরা লিখবো পার্থক্যের বিষয়। সো আমি তোমাদের জন্য শুধু পার্থক্যের বিষয় লিখে দিচ্ছি, ফিল আপ তোমরা করবা, ঠিক আছে। আমি এই জায়গাটাতে, এই জায়গায় যেহেতু স্পেসটা কম, সো মোটামুটি এই জায়গার মধ্যে আমি তোমাদের পার্থক্যের বিষয়টা লিখে দিচ্ছি। দেখো প্রথমে কি, প্রথমে হচ্ছে গঠন, যে একটা কি সরলাকার গঠন, একটা হচ্ছে সর্পিলাকার গঠন সেটা। তারপরে আমাদের হচ্ছে এখানে নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজ এখানে কি কি আছে, এখানে কি কি আছে সেটা। তারপর আমাদের সুগার, এখানে কি কি আছে, তোমরা অবশ্যই বাংলায় লিখবা, সুগার এখানে কি আছে ওখানে কি আছে সেটা। তারপরে আমাদের হচ্ছে ছবি আঁকবা একটা, যে ডিএনএর ছবি কেমন, আরএনএর ছবি কেমন সেটা। তারপরে হচ্ছে আমাদের ডিএনএ কোথায় পাওয়া যায়, ডিএনএর অবস্থান, হ্যাঁ এটা। তারপর আরএনএর অবস্থান কোথায় সেটা। আলাদা করে চাইলে লিখতে পারো যে হচ্ছে বন্ডিং, ওখানে আসলে ডবল বন্ডিং, ট্রিপল বন্ডিং থাকে, যেটা আসলে আরএনএতে পসিবল না, কারণ আরএনএ তো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। সো আরএনএতে ডবল বন্ডিং, ট্রিপল বন্ডিং থাকা পসিবল হবে না। 1 2 3 4 5 6 6টা পয়েন্ট লিখে দিয়েছি। তারপরে তোমরা হচ্ছে যে আকার আকৃতি আছে সেগুলো লিখো, কিন্তু তোমরা পয়েন্ট বাড়াতে পারো। আকার, তারপর আমার আকৃতি, এগুলো লিখো, পয়েন্ট বাড়াতে পারো, যেগুলোর কিন্তু সুন্দর করে আমরা দুটোই একসাথে সাইমালটেনিয়াসলি কিন্তু শিখে আসলাম। এটা কিন্তু আমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে সিকিউর জন্য আমাদের ডিএনএ আরএনএর গঠন, এদের পার্থক্য, বিশেষ করে ডিএনএর গঠনটা ছবি সহ এবং আরএনএ ডিএনএর পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কোষের সর্বত্র বিরাজমান থাকে কোনটা, ডিএনএ। ডিএনএ কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে থাকে, এছাড়া কিন্তু অন্য জায়গায় থাকে না। ডিএনএ আমরা অনেক সময় মনে করি শুধু নিউক্লিয়াসে থাকে, বাট নিউক্লিয়াস ছাড়াও প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে থাকে। ক্রোমোজোম অবভিয়াসলি না, ক্রোমোজোম শুধু নিউক্লিয়াসের মধ্যে থাকে। আরএনএ এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো শুধু এক জায়গায় থাকতেছে, আর আরএনএ যেটা, এই আরএনএটা আমাদের হচ্ছে কোষের সব জায়গায় আসলে থাকে। আরএনএ আমাদের রাইবোজোমের মধ্যেও থাকে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডেও থাকে, নিউক্লিয়াসেও থাকে, এছাড়া অনেক সময় কোষের মধ্যে ছড়ানো ছিটানোভাবেও আরএনএটা আমাদের থাকে, ঠিক আছে। ওকে, সো আরএনএর প্রসঙ্গ আসলে আমাদের ভাইরাসের প্রসঙ্গ চলে আসে। এই পৃথিবীতে জীব এবং জড়র মাঝখানে একটা জিনিস আছে, যে হচ্ছে আমাদের ভাইরাস, যার 50% ক্যারেক্টার জীবের মতো এবং 50% ক্যারেক্টার জড়র মতো। সো এই মানে আমাদের যেই ভাইরাস, এই ভাইরাসে হয় আরএনএ থাকে নয়তো ডিএনএ থাকে, যেরকম করোনা ভাইরাস ছিল আরএনএ ভাইরাস। সো আমরা কিন্তু ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ সবই পড়ে ফেললাম। এখন আমরা চলে এসেছি আমাদের জিনের কাছে। সো জিন আমরা তো অলরেডি বুঝে গিয়েছি যে আমাদের ডিএনএর একটা স্পেসিফিক অংশকে আমরা জিন বলতেছি, যেই অংশটা আমাদের সব দৃশ্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। দৃশ্য এবং অদৃশ্য এই কথাটা আমরা কেন বললাম, কারণ কিছু কিছু জিনের বৈশিষ্ট্য আমার প্রকাশ পাবে, কিছু কিছু ক্ষেত্রে আমার জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। যেটা প্রকাশ পাবে সেটা আমাদের কাছে দৃশ্যমান, যেটা প্রকাশ পাবে না সেটা আমাদের কাছে অদৃশ্যমান। যেরকম বাবা মায়ের দুইজনের চুল, একজনের যদি কালো একজনের যদি লাল হয়, আমাদের মধ্যে কিন্তু শুধু কালো চুলটাই আসে, লাল চুলটা আসে না। সো লাল চুলটা কিন্তু প্রকাশ পেল না, কিন্তু লাল চুলের জিন আমার মায়ের কাছ থেকে কিন্তু আমার ঠিকই এসেছিল। লোকাস কি, লোকাস হচ্ছে ক্রোমোজোমের, আমরা জানি যে ক্রোমোজোমে এইভাবে আমাদের ডিএনএটা থাকে, এই ডিএনএর একটা অংশ হচ্ছে জিন।
সো ক্রোমোজোমের যে অংশটাতে আমার ওই জিনটা থাকবে সেটা হচ্ছে লোকাস, অর্থাৎ লোকাস হচ্ছে জিনের বাসা বলতে পারো। জিনের সংখ্যা কত হতে পারে? জিনের সংখ্যা হচ্ছে একটা বৈশিষ্ট্যের জন্য সাধারণত একটাই জিন থাকে, বাট অনেক সময় দেখা যায় যে অনেকগুলো বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী বা একটা জিনের জন্য অনেকগুলো বৈশিষ্ট্য দায়ী, এরকমটাও হতে পারে। তো কোনো ক্ষেত্রে আমাদের একাধিক জিন মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। তো প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি তৈরি করতে পারে। অনুলিপি প্রতিলিপি সম্পর্কে একটু পরে আমরা ডিটেলস বর্ণনা দিব। সো এখানে আসলে জিন সম্পর্কে খুবই সিম্পল কিছু কথাবার্তা বলা আছে, যেটা আমরা একটু পরেই পড়বো, যে কিভাবে আমাদের ডিএনএ থেকে আরএনএ হয় এবং আরএনএ থেকে জিন হয়। সো এটা আমরা স্কিপ করতে পারি, এইটা পড়লে আমরা ওই লেখাটা বুঝে যাব। যখন ডিএনএ থেকেই ডিএনএ হয়, এই প্রসেসটাকে আমাদের বলি হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে রেপ্লিকা তৈরি হওয়া, মানে অনুলিপি তৈরি হওয়া, মানে হুবহু একই জিনিস তৈরি হওয়া। আর যখন আমরা চলে আসি ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াতে, তখন আমরা বুঝি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া মানে ট্রান্সক্রিপশন হওয়া, মানে একটা ফেজ পার করা। আর যখন আরএনএ থেকে আমার রাইবোজোম তৈরি হয় বা রাইবোজোমের হেল্প নিয়ে আমার প্রোটিন তৈরি হয় বলতে পারো, আরএনএ থেকে যখন আমার প্রোটিন তৈরি হচ্ছে, সেই ফেজটাকে আমরা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এটা হচ্ছে আমাদের একটু ভুল লিখছে, এটা হচ্ছে আমার ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন হবে মানে অনুবাদ করে ফেলা, অর্থাৎ আসলেই আমাদের জিন কি বলতে চাচ্ছিল সেটা আমরা অনুবাদ করে ফেললাম যখন আমরা আরএনএ থেকে প্রোটিন তৈরি করে ফেললাম। আরএনএ থেকে প্রোটিন তৈরি করে ফেললাম, তখন হচ্ছে এটা আমাদের অনুবাদ হয়ে গেল। সবাই তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। তো এই ব্যাপারটাই জিন আসলে ঘটিয়ে থাকে। এখন আমরা চলে আসছি আমাদের সেই মেন্ডেলের কাছে, যেখানে আমরা শিখবো যে মেন্ডেল আসলে কি পরীক্ষা করেছিল। তো মেন্ডেলের পরীক্ষায় যাওয়ার আগে একটা জিনিস জেনে রাখা খুবই জরুরি, যে মেন্ডেল অত্যন্ত একজন লাকি মানুষ ছিলেন, এবং এই মেন্ডেল আমাদের এই মটরশুঁটি গাছের উপর ব্যাপকভাবে যখন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তখন এই মটরশুঁটি গাছের যে জিন তত্ত্বটা আবিষ্কার উনি করছিলেন, উনি আসলে জিন সম্পর্কে জানতেনই না। এই জন্য উনি ওনার পরীক্ষা নিরীক্ষার সময় জিনকে ফ্যাক্টর হিসাবে উল্লেখ করেছিলেন, এবং মেন্ডেল আমাদের দুটো সূত্র দিয়েছিল, তার মধ্যে প্রথম সূত্রটা এখন আমরা শিখব। সো আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, আমরা খেয়াল করি যে খুবই সহজ জিনিস এখানে বলা আছে, যে আমরা যদি মনে করি যে লম্বা হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে টি এবং খাটো হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে ছোট হাতের টি, তাহলে কোনো একটা বাবা যদি লম্বা হয়, তার মানে তার জিনটা আসলে কেমন? তার জিনটা আসলে অবশ্যই এমন, সে লম্বা বাবা যেহেতু। কোনো একটা মা যদি খাটো হয়, তাহলে তার জিনটা কেমন? তার জিনটা হচ্ছে অবশ্যই এমন। এখন প্রশ্ন আসতে পারে, আপু আপনি তো একটা জিন বলেছেন, এখানে দুটো করে করে জিন কেন লিখছেন? কারণ আমরা জানি না যে আমরা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক একইভাবে মটরশুঁটি গাছও আমার ডিপ্লয়েড। যেহেতু আমরা ডিপ্লয়েড, এই কারণে আমাদের ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকে, যেটা আমরা শুরুতেই শিখে এসেছি। আর ক্রোমোজোম যখনই জোড়া বাঁধছে, তার মানে জিনও জোড়া বাঁধবে, কারণ ক্রোমোজোমেই তো আমার জিনটা থাকে। সো এই কারণেই জিনগুলো সবসময় জোড়া বেঁধে বেঁধে থাকবে কোনো একটা জীবে। কিন্তু প্রশ্ন আসতে পারে যে যদি আমরা এরকম একটা জীব পাই যেখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার বড় হাতের টি, মানে একটা লম্বা হওয়ার বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ছোট হাতের টি, যেটা হচ্ছে আমার খাটো হওয়ার বৈশিষ্ট্য, সেক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটবে আমরা চলো দেখি। আমাদের দুটো জিন যখন একটা দুটো ভিন্ন বৈশিষ্ট্যের কথা বলে, তখন যেই বৈশিষ্ট্যটা আমার প্রকট, সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এবং মটরশুঁটির ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে আমাদের এই বড় হাতের টি বা লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট ছিল, এবং খাটো হওয়ার বৈশিষ্ট্যটা আমার প্রচ্ছন্ন ছিল। তার মানে এই প্রাণীটার আমার বৈশিষ্ট্যটা হচ্ছে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট, এবং খাটো হওয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে আমার প্রচ্ছন্ন। খাটো হওয়ার বৈশিষ্ট্যটা আমার প্রচ্ছন্ন। যেহেতু ওর খাটো হওয়ার বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন, তার মানে এই জীবটা কেমন হবে? প্রকট বৈশিষ্ট্যধারী হবে, অর্থাৎ লম্বা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা বাবা নিচ্ছি, মনে করি যে ও বাবা। বাবা হচ্ছে আমার একদম পিওর। পিওর কি বলতো? পিওর মানে ওর মধ্যে কোনো মিক্সিং নাই। যেরকম ওর মধ্যে একটা মিক্সিং আছে, ঠিক আছে, একটা লম্বা একটা খাটো, ওর মধ্যে কোনো মিক্সিং নাই। ওর মধ্যে আছে একদম পিওর বৈশিষ্ট্যের দুটো বড় টি।
দুটো বড় টি মানে দুজনই লম্বা, আর ওর মধ্যে আছে দুটোই ছোট টি মানে হচ্ছে ওরা দুজনই খাটো। এবার যখন এরা জনন কোষ তৈরি করবে, আমরা শিখেছিলাম না জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, তাহলে ক্রোমোজোম হাফ হইলে জিনও আমার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ যদি আমার জিন জোড়া বেঁধে যে জিন ছিল সেই জিনগুলো এখন একটা কোষে আমার এরকম জিন চলে যাবে। আমার কিন্তু একটা কোষে দুটো জিন যাইতে পারবে না। একটা কোষ বলতে আমি বুঝাতে চাচ্ছি জনন কোষ। তো জনন কোষে আমাদের যে কোনো একটা জিন যাবে। সো জনন কোষ বা গ্যামিটে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জিন গেছে, যে কোনো একটা জিন গেছে, জনন কোষ বা গ্যামিটে যে কোনো একটা জিন গেছে। এখন এই একটা জিন মানে যখন আমরা মিলিত হবে তখন আমরা এরকম একটা কিছু পাবো। সো আমরা এরকম একটা কিছু পাইছি এবং আমরা জানি যে এরা সবাই কি ছিল, এরা সবাই ছিল হচ্ছে আমার লম্বা। এখন আমি যদি একটু চিন্তা করি যে আমি দুটোই যখন লম্বা জীব নিলাম, এদের মধ্যে যদি আমি ক্রস করাই তাহলে দেখো এখান থেকে আমি এরকম একটা গ্যামিট পাবো, এখান থেকে আমি এরকম একটা গ্যামিট পাবো, আবার এখান থেকে আমি এরকম একটা গ্যামিট পাবো, এখান থেকে আমি এরকম একটা গ্যামিট পাবো। এখন এ যদি মনে করো মা আর ও যদি আমার বাবা হয় তাহলে আমরা এক্ষেত্রে একটা ছক কেটে এই জিনিসটা শিখব। ছকের এই বরাবর আমরা হচ্ছে বাবাকে রাখবো, এই বরাবর আমরা মাকে রাখবো। সো এই বরাবর বাবাকে রাখলে আমরা দেখতে পাচ্ছি বাবার একটা টি বড় টি ছিল, একটা ছোট টি ছিল, আর মায়েরও একটা বড় টি ছিল, একটা ছোট টি ছিল। এখন এই ছকে কি হবে, এই দিক থেকে এসে টি, এই দিক থেকে এসেও টি। এই ছকে কি হবে, এই দিক থেকে এসে বড় টি, এই দিক থেকে এসে ছোট টি। এই ছকে হবে এই দিক থেকে এসে বড় টি, এদিক থেকে এসে ছোট টি। এই ছকে হবে এই দিক থেকে এসে ছোট টি এবং এই দিক থেকে এসে ছোট টি। এরকমটাই তো হবে, তাই না? ওকে, তাহলে এখন এই জীবটা কেমন হবে বলো তো? এই জিনিসটা কেমন হবে? এই জিনিসটা আমার লম্বা হবে। এটা কেমন হবে? আমরা তো বলছি যে বড়টি ছোটটি দুটো থাকলে বড়টি এর মতো হবে, তাহলে ও আমার লম্বা হবে। আর ও কেমন হবে? লম্বা হবে। আর ও কেমন হবে? ও হচ্ছে আমার খাটো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা উদ্ভিদ আমরা পাচ্ছি তিনটা, একটা দুটো তিনটা, এবং খাটো উদ্ভিদ পাচ্ছি আমার একটা, তাই না? তাহলে মেন্ডেল দেখলো যে এদের বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত হচ্ছে 3:1, তাই না? কখন? যখন আমাদের জেনারেশন 2 এর কাছে আসলো, তখন জেনারেশন 2 এর কাছে এসে দেখলো যে আমাদের 3:1 হইলো, যেটা ফেনোটাইপ। ফেনোটাইপ মানে কি? মানে বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফেনোটাইপ বলি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা দ্বারা আসলে কি প্রমাণিত হলো? এটা দ্বারা এটা প্রমাণিত হলো যে এই যে বাবা মায়ের মধ্যে মিলনের ফলে যে জীবটা তৈরি হয়েছিল, এই জীবটা আমাদের লম্বা ছিল। এখন পরবর্তীতে যখন দুটোই লম্বা জীবের মধ্যে ক্রস করাইছি, এই যে এটাও কিন্তু লম্বা এটাও লম্বা, তখন একটা খাটো জীব পাওয়া গেছে। এখান থেকে মেন্ডেল বলল যে বৈশিষ্ট্যগুলো আসলে হারাই যায় না, এটা এক বংশ পরে আবার ফেরতও আসতে পারে। যেমন দেখো, মনে করো তোমার দাদা বা দাদির কোনো একটা খুবই ভালো বৈশিষ্ট্য ছিল যেটা তোমার বাবা মায়ের মধ্যে যায় নাই, কিন্তু তোমার মধ্যে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি না যে এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো আসলে হারাই যায় না বা মিক্স হয়ে যায় না, আমাদের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি থাকে এবং বংশের পরে আমাদের এটা চলে আসে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো আমাদের হচ্ছে এই মানে ব্যাপারগুলো আমরা সবসময় ছক কেটে শিখব। ছক কেটে শিখলে আমাদের জন্য ইজি হবে। আমরা যদি এইভাবে দাগাদাগি করে এইভাবে শিখতে যাই তাহলে আমাদের অনেক সময় ভুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। ঠিক আছে? ওকে, সো এইবার আমরা চলে আসি, এখানে একটা এমসিকিউ ছিল, এটা দরকার নাই। সো এবার আমরা চলে আসি আমাদের মেন্ডেলের যে সূত্রটা শিখলাম, এটা আমাদের একটু পরে এটা আমরা আরও ব্রডার অ্যাপ্লিকেশন দেখবো, আমরা আর একটু ইন ডিটেলসের অ্যাপ্লিকেশন একটু পরেই দেখবো। তার আগে খুব একটা শর্ট জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপি, মানে ডিএনএ কীভাবে, মানে ডিএনএর একটা অণু থেকে কীভাবে আরেকটা অণু তৈরি হয় তাকে আমরা অনুলিপি বা রেপ্লিকেশন বলি, সেই প্রসেসটা আমরা শিখবো। সো ডিএনএ অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মডেলে আমার তার ডিএনএটা তৈরি করে। অর্ধ সংরক্ষণশীল মানে হাফ কনজার্ভ থাকে, হাফ নতুন তৈরি করে। যেরকম এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি যে ওর হাফ হচ্ছে আগের প্যারেন্টের মতো, গোলাপিটা ওর প্যারেন্টের মতো থেকে গেছে এবং নীলটা ও নতুন তৈরি করছে। এখন এই প্রসেসটা কিভাবে ঘটে? এই প্রসেসটা খুবই সহজভাবে ঘটে, মানে আমাদের বইতে এটা খুবই সহজভাবে দেওয়া আছে। আসলে এই প্রসেসটাতে অনেক কিছু লাগে যেটা আমরা পরবর্তীতে বড় হলে জানবো, আপাতত আমরা খুবই সহজভাবে এটা শিখবো। সো এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে দুটি সূত্র আলাদা হয়ে পড়ে। তাহলে আমরা প্রথম পয়েন্টের নাম কি দিতে পারি? 1 নম্বর পয়েন্টের নাম কি দিতে পারি? হাইড্রোজেন বন্ধন ভাঙন। হাইড্রোজেন বন্ধন ভাঙন। আমরা দেখলাম যে হাইড্রোজেন বন্ধন আমার হচ্ছে ভেঙে গেল, কারণ ডিএনএ আমার হচ্ছে এভাবে ভাঙতে হবে। সো এইখানটায় আমাদের হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেল। 2 নম্বরে যখন এটা ভেঙে যায় তখন এর সাথে যে টি ছিল, জি এর সাথে যে সি ছিল, এইগুলো হচ্ছে আমার আলাদা হয়ে যাচ্ছে। এইগুলো আমার সব আলাদা হয়ে যাচ্ছে। এইগুলো যখন আলাদা হয়ে গেল তখন যে ঘটনা ঘটলো, এখানে যদি আমার এ থাকে, এখন এখানে নতুন করে একটা টি তৈরি হওয়া শুরু হলো, এবং এখানে যদি জি থাকে তাহলে এখানে আমার নতুন করে একটা সি তৈরি হওয়া শুরু হলো। তার মানে ডিএনএ দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র থেকে গেল, আরেকটা নতুন করে সূত্র এই জায়গাতে আমার তৈরি হতে শুরু করলো। তাহলে আমরা ডিএনএ দুটি সূত্রের ভিতরে একটা পুরাতন সূত্র থেকে যাবে, আর একটা হচ্ছে নতুন সূত্র শুরু হবে, তাই না? তাহলে আমরা যদি যাই যে আমাদের অনুলিপি প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙন, দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিওটাইডগুলো বিচ্ছিন্নকরণ, এবং তৃতীয়ত হচ্ছে নতুন সূত্র গঠন। এই 3টা পয়েন্ট দিয়ে আপাতত তোমরা ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা সুন্দর করে লিখে ফেলতে পারো। এত মানে ইন ডিটেলস যেটা আছে সেগুলো আপাতত আমাদের লাগবে না। এখানে অনেক এনজাইমের নাম আছে, হেলিকেজ এনজাইম আমাদের ভাঙতে সাহায্য করে, এটা সেটা আর অনেক ডিটেলস কথাবার্তা আছে, বাট আমরা মাত্র 3 লাইনে শিখবো হাইড্রোজেন বন্ধন ভাঙন, 2 নম্বর নিউক্লিওটাইড সমূহ বিচ্ছিন্নকরণ, এবং 3 নম্বর হচ্ছে আমাদের পরিপূরক সূত্র গঠন। ব্যাস, এটার ডিটেলসটা লিখে দিলেই হয়ে যাবে। পিসিআর এর মূল উদ্দেশ্য কি? পিসিআর মানে কি? পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই যে আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশন হচ্ছে, এটা কি আসলে? এটা আসলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে এটা চেইন আকারে চলতেই থাকা একটা রিঅ্যাকশন, যেটা পলিমারেজ এনজাইমের সহায়তায় হয়। এই কারণে এটার নাম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তার মানে এটার কাজ হচ্ছে ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা, কারণ আমরা দেখছি না এটা চেইন আকারে চলতে চলতে ডিএনএ সংখ্যাগুলো অনেক বাড়াই দিতেছে। তো এরপরে এই ডিএনএ টেস্ট জিনিসটা কি? যখন আমরা হচ্ছে এই ডিএনএ টেস্ট করতে যাচ্ছি, তখন যে ঘটনাটা আমাদের ঘটতেছে যে ডিএনএ টেস্ট করলে আমরা আমার ডিএনএর সাথে আমার বাবার ডিএনএর সর্বাধিক মিল পাওয়া পসিবল, আমার মায়ের ডিএনএর সর্বাধিক মিল পাওয়া পসিবল। এইটা করে আমি আসলে আমার বাবা মায়ের বাচ্চা কিনা এটা আমি জানতে পারবো, অর্থাৎ পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণকরণে আমাদের ডিএনএ টেস্টটা কাজে লাগে। এছাড়াও কোনো একটা অপরাধী ব্যক্তি কোনো একটা জায়গায় গেছিল, মনে করো তার চুলটা ওই জায়গায়ও ফেলে রেখে আসছে, এই যে ও চুলটা ফেলে রেখে আসছে, এবং আমি সন্দেহ করছি যে ওই দিন ওই সময়ে ওই জায়গায় 10 জন ব্যক্তি থাকতে পারে, তাহলে ওই 10 জন ব্যক্তির ডিএনএ টেস্ট করলে এবং ওই চুলের ডিএনএ টেস্ট করলে দুটো যদি একসাথে মিলে যায়, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এই ব্যক্তি অপরাধী, মানে 10 জনের মধ্যে এই একজন ব্যক্তি অপরাধী। তাহলে এটাও আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে হচ্ছে করতে পারতেছি। সো এইগুলাই হচ্ছে ডিএনএ টেস্টের মানে উপকারিতা, মানে যেটা হচ্ছে পসিবল যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা পড়লাম। সো এরপরে আমাদের এই যে ডিএনএ টেস্টে আমাদের কোন কোন জিনিস হচ্ছে লাগে, সেটা আছে ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, এই সকল জিনিসগুলো আমরা হচ্ছে ডিএনএ টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো ডিএনএ টেস্টের পরে আমরা যে জায়গায় চলে আসবো, আমাদের হচ্ছে লিঙ্গ নির্ধারণের কাছে চলে আসবো। এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, লিঙ্গ নির্ধারণ যে টপিকটা সেটা। মানব দেহে আমরা সবাই জানি 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে বা 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোম, মানে যারা দেহের বিভিন্ন রকমের কাজ করে, এবং 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে 44 জোড়া অটোজোম প্লাস যদি XY হয়, মানে ক্রোমোজোমে যদি একটা ক্রোমোজোম X হয়, একটা ক্রোমোজোম যদি Y হয়, তার মানে ও ছেলে, অর্থাৎ ছেলেদের বডিতে X এবং Y দুটো ক্রোমোজোম থাকে, এটাই নির্ধারণ করে যে ও ছেলে। আর মেয়েদের ক্ষেত্রে 22টা অটোজোম এবং হচ্ছে XX ক্রোমোজোম থাকে, যেটা নির্ধারণ করে ও মেয়ে। এখন
এই এক্স এবং ওয়াই উভয় ধরনের ক্রোমোজোমই আকৃতিতে লম্বা এবং রডের মতো, তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের থেকে হচ্ছে আমার ছোট। আমরা একটু আগেই পড়ে আসছি, এখন আমরা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড একটু ডিটেলস কনসেপ্টে যাব। যখন আমরা ডিপ্লয়েডের কথা বলছি তখন আমরা বলছি যে নারীদের এই ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমে দুটি সেক্স ক্রোমোজোম এক্স এবং এক্স অর্থাৎ এক্স এক্স, অর্থাৎ একটু বুঝি, এটা কিন্তু কমপ্লিট একটা হচ্ছে নারীর ক্রোমোজোম এবং এটা কিন্তু ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম। কেন? কারণ এখানে কিন্তু 46টা ক্রোমোজোম আছে। তুমি সহজে বুঝবা, যখনই 46টা ক্রোমোজোম দ্যাট মিনস এটা ডিপ্লয়েড, আর যখন হচ্ছে মানে আমার 46 বাদ দিয়ে 23টা ক্রোমোজোম তখন সেটা হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোষে আমার কিন্তু দুটো এক্স ক্রোমোজোমই থাকে এবং ছেলেদের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোম আমার থাকে। কিন্তু এরাই যখন আমার হচ্ছে তৈরি করে ফেলে, আমাদের যখন জনন কোষ তৈরি করে ফেলে, তখন আমাদের বিন্যাসটা কেমন হবে? তখন কিন্তু আমাদের ওই যে 44 জোড়া থেকে আমাদের হচ্ছে 22টা ক্রোমোজোম প্লাস হয় এক্স অথবা 22টা ক্রোমোজোম প্লাস হয় ওয়াই। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। অর্থাৎ শুক্রাণু দেখতে হয় এমন অথবা এমন, কারণ ছেলেদের বডির যে জননকোষ সেটাকে আমরা শুক্রাণু বলি, আর মেয়েদের ক্ষেত্রে সেটা দেখতে হয় 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ দুটোই হচ্ছে আমার সেম থাকবে। সেটাই কিন্তু লেখা আছে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় যখন মিওসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু ক্রোমোজোমের সাথে একটা করে এক্স লাভ করছে। দেখো তাহলে মোট কয়টা ক্রোমোজোম? এখানে 23টা ক্রোমোজোম, এখানেও কিন্তু মোট 23টা ক্রোমোজোম, কারণ এক্স আর ওয়াইও কিন্তু একটা ক্রোমোজোম। আর পুরুষদের দেখে কিন্তু আমার এইরকম বিন্যাস আমরা পাচ্ছি। সো ডিম্বাণু পুরুষের শুক্রাণু বহনকারী, এটা যখন মিলন ঘটবে, মানে এখানে আমাদের এটা আমরা বলছি যে এটা আমাদের হচ্ছে ডিম্বাণু, এটা আমাদের শুক্রাণু, যখন এই দুটোর আবার আমাদের মিলন ঘটে যাবে তখন আমাদের কিন্তু আবার সেম 44 প্লাস হচ্ছে হয় এক্স ওয়াই হবে অথবা 44 প্লাস এক্স এক্স হবে। যদি এক্স এক্স হয় তাহলে হচ্ছে মেয়ে, আর যদি ছেলে হয় তাহলে এক্স ওয়াই হবে। ঠিক আছে, এখন আমরা কিছু কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা কিছু সেক্স ক্রোমোজোম রিলেটেড কিছু অসুখ পড়ব, মানে যে অসুখটা আমাদের সেক্স ক্রোমোজোমের কারণে হয়েছে এরকম হচ্ছে আমরা কিছু অসুখ পড়ব। সো এই অসুখটার প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে এক্স এবং ওয়াই এই দুটার মধ্যে আসলে কে সেই অসুখটা বহন করবে। দেখা গেছে বিভিন্ন গবেষণা করে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ওয়াই এই অসুখটা বহন করছে, অর্থাৎ ওয়াইয়ের সমস্যার কারণে এটা হয়েছে। কেন? কারণ ওয়াই তো একটা হচ্ছে আকারে আমার হচ্ছে মানে সরি আমি একটু ভুল বলছি, সেটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ওয়াই যেহেতু আকৃতিতে খুবই ছোট এবং এতে জিনের সংখ্যাও কম থাকবে, সেজন্য বেশিরভাগ সেক্স লিঙ্ক অসুখই আমাদের এক্স ক্রোমোজোম বহন করবে। বেশিরভাগ সেক্স লিঙ্ক অসুখই কোন ক্রোমোজোম বহন করবে? এক্স, কারণ ওয়াইটা ছোট এবং ওয়াইয়ের আকৃতিটাও ছোট। ঠিক আছে, সব কিছু মানে জিন টিন সব কিছু ছোট। তাহলে এক্স ক্রোমোজোম যদি বহন করে, এক্স ক্রোমোজোম আমরা মেয়ের শরীরেও আছে ছেলের শরীরেও আছে, যেহেতু আমাদের দুই জায়গাতে আমাদের এক্স ক্রোমোজোমটা আছে, তার মানে এটা খুবই অবভিয়াস ব্যাপার না যে আমাদের ছেলেরাও সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতে পারে, মেয়েদেরও সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতে পারে। এখন আমরা প্রথম যে রোগটা শিখছি সেটা হচ্ছে কালার বর্ণাঢ্যতা বা আমাদের হচ্ছে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ আমরা কোনো একটা রং শনাক্তকরণে ব্যর্থ হব আমাদের জিনের কোনো একটা বৈশিষ্ট্যের কারণে। এই জিনিসটা সহজে বুঝতে গেলে এখানে যেরকম দেখো এখানে বলা আছে যে যারা এই 74টা দেখতে পাচ্ছ, 47টা দেখতে পাচ্ছ, তাদের আসলে রোগটা নাই, বাট যারা দেখতে পাচ্ছ না তাদের আসলে রোগটা আছে। এটা বোঝার জন্য আমরা খুবই সিম্পল একটা টেকনিক ফলো করব। আমরা প্রথমে এই জিনিসটা বুঝবো, একটা স্বাভাবিক মায়ের ক্রোমোজোম কেমন, এক্স এক্স অবভিয়াস ব্যাপার, একটা স্বাভাবিক পিতার ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, খুবই অবভিয়াস ব্যাপার, বাট বাহক মা যে সে কেমন হবে? বাহক মা যে সে অবভিয়াসলি এক্স এক্স সি হবে। সি বলতে আমরা বুঝে যাচ্ছি ক্যারিয়ার। হ্যাঁ, ও কেন বাহক মা? কারণ ওর দুটো ক্রোমোজোমে কিন্তু হচ্ছে আমার সি নাই, দ্যাটস ওয়াই ও ক্যারিয়ার। আর যে বর্ণাঢ্য তার দুটো ক্রোমোজোমেই আমার হচ্ছে সি আছে, অর্থাৎ দুটো ক্রোমোজোমের মধ্যে যদি একটা ক্রোমোজোম আমার ভালো থেকে যায়, একটা ক্রোমোজোম যদি আমার ভালো থেকে যায় দ্যাট মিনস আমি ভালো আছি, বাট যদি দুটোই খারাপ থাকে তার মানে আমি বর্ণাঢ্য। আর বর্ণাঢ্য পিতা কেমন হবে? এমন এখন প্রশ্ন আসতে পারে, আপু কেন আমার বাহক পিতা নাই?
কারণ বাহক পিতা হওয়ার অপশন নাই। যদি দুটো ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম যেহেতু এক্স, সেটা যদি আমার সি হয়ে যায়, সে বর্ণাঢ্য হয়ে যাবে, কারণ আরেকটা ভালো এক্স ক্রোমোজোম এখানে আসলে নাই, সো হওয়ার সুযোগ নাই। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা শিখতে হবে, আমরা এই জিনিসটা আগে মাথায় রেখে নিব। এই জিনিসটা মাথায় রাখলে আমাদের কাছে সব ইজি। এখন মনে করো আমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাহক মায়ের সাথে বর্ণাঢ্য পিতার ক্রসে কতজন সন্তান উৎপন্ন হবে এবং সন্তানগুলো আসলে কিরকম ধরনের হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমাদের যেরকম জিনিসে আসো না কেন, আমরা খুব সুন্দর করে একটা চেকার বোর্ড আঁকবো। চেকার বোর্ডটা এঁকে আমরা বাদবাকি সব বর্ণনাটা করব। সো আমরা যদি চিন্তা করি আমরা কোনটা কোনটা নিছি, আমরা একে নিছি এবং হচ্ছে আমরা বাহক মাকে নিছি। সো আমরা যদি মাকে এই বরাবর ধরি, তাহলে এখানে আমরা একটা এক্স ক্রোমোজোম পাবো, একটা এক্স সি ক্রোমোজোম পাবো। আর এই বরাবর যদি আমরা বাবাকে ধরি, তাহলে এই বরাবর আমরা একটা এক্স সি ক্রোমোজোম পাবো, একটা ওয়াই ক্রোমোজোম পাবো। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এক্স এক্স সি, এখানে পাচ্ছি এক্স ওয়াই, এখানে পাচ্ছি এক্স সি এবং এখানে পাচ্ছি এক্স সি ওয়াই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি চিন্তা করি যেখানে কয়টা মেয়ে আমার হচ্ছে সুস্থ, তাহলে আমি বলবো যে এখানে আমাদের হচ্ছে বাহক মেয়ে হচ্ছে আমার একটা, তারপর এটা হচ্ছে আমার বাহক মেয়ে, আমার হচ্ছে বর্ণাঢ্য মেয়ে হচ্ছে আমার একটা, তারপর হচ্ছে আমাদের এক্স ওয়াই মানে হচ্ছে সুস্থ ছেলে হচ্ছে আমার কয়টা, সুস্থ ছেলে হচ্ছে আমার একটা, এবং বর্ণাঢ্য ছেলে হচ্ছে আমার একটা। এখানকার ইকুয়েশন করলে আমরা এইরকম জিনিসটা পাই। এখন আমি যদি প্রশ্ন করি যে আমার বর্ণাঢ্য সন্তান কত পার্সেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ণাঢ্য সন্তান আমার আছে হচ্ছে দুইটা। কয়টার মধ্যে দুটো আছে, চারটার মধ্যে দুটো আছে, মানে হাফ না। তাহলে বর্ণাঢ্য সন্তান কয়টা, 50%। বাহক সন্তান কত, বাহক সন্তান তো সবসময় বাহক বলতে আসলে মেয়েই হয়, সো বাহক সন্তান বা হচ্ছে আমার মেয়ে, বাহক সন্তান আমার একটা আছে। কয়টার মধ্যে একটা, চারটার মধ্যে একটা। চারের মধ্যে এক, মানে 1/4 গুণ যদি 100 করো তাহলে কত হবে, 25% হবে। আর সুস্থ সন্তান কয়টা, সুস্থ সন্তান হচ্ছে আমার একটা, তার মানে সেম 1/4 বা হচ্ছে 1/4 গুণ 100 মানে হচ্ছে আমার 25টা। ঠিক আছে, মানে 4 ভাগের 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে বাদ, 1 ভাগ হচ্ছে আমার ভালো আছে। তাহলে এটা করে ফেলবা, মানে জাস্ট ভাগ করবা। তোমার যদি এখানে বুঝতে অসুবিধা হয় তুমি ভাগ করে দিবা, তাহলেই হবে। তাহলে পরীক্ষায় কিন্তু আমার সন্তান অনুপাতে আসবে। সন্তান অনুপাতে আসলে আগে এভাবে লিখে নিয়ে দেন তুমি মিলাই করবা যে কয়টা আছে কয়টা নাই। এভাবে যে কোনোটার সাথে যে কোনোটার ক্রস আসতে পারে, আমরা একই প্রসিডিউর ফলো করে করব। বইতে অনেক কথাবার্তা আছে, আমি খুব সহজে এইটা দিয়ে দেখাই দিলাম। ঠিক আছে, এখানে এইভাবে আছে, এইভাবে করাটা আমাকে একটু ডিফিকাল্ট লাগে, সো সহজভাবে দেখালাম। এরপরে নিচের কোনটি সম্ভব নয়, আমি যেমনটা বললাম যে আমাদের বাহক বর্ণাঢ্য বাবা সম্ভব না, এবার বাহক বাবা হচ্ছে আসলে সম্ভব না। ঠিক আছে, ওকে। ঠিক একই প্রসিডিউর ফলো করে আমরা হচ্ছে থ্যালাসেমিয়াটা পড়বো, একই প্রসিডিউর ফলো করে, সেটা নতুন করে দেখাচ্ছি না। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেরকম কত শিশু হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, থ্যালাসেমিয়া আসলে কি, অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার, অটোজোমাল মানে যেটা একাই রিসিভ করতে পারে যে ডিসঅর্ডারটা, মানে যেটা হচ্ছে রেসিসিভ মানে হচ্ছে যেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, কিন্তু পরবর্তীতে আমার বাবা এবং মা উভয়ের মাধ্যমে এই রোগটা আসলে প্রকাশ পায়। হ্যাঁ, মানে অটোজোমাল মানে অটোভাবে হয়ে যায়, যেহেতু দুটা বাবা মার মধ্যে আমার থাকে। থ্যালাসেমিয়া রোহিত রক্তকোষে দুই ধরনের প্রোটিন দিয়ে হয়, আলফা এবং হচ্ছে বিটা গ্লোবিউলিন। যদি আলফা গ্লোবিউলিনের সমস্যার কারণে, মানে যদি আলফা গ্লোবিউলিন উৎপন্ন না হয় তাহলে সেটা আলফা থ্যালাসেমিয়া, বিটা গ্লোবিউলিন উৎপন্ন না হলে সেটা হচ্ছে আমাদের বিটা থ্যালাসেমিয়া। খুবই সহজ, এই লাইনগুলো আমরা পড়ে ফেলবো। আর এখানে তো আমাদের হচ্ছে এই জিনিস সেম, আবার এর মাধ্যমে দেখাইছে, আমরা এরকম করে না দেখে আমরা হচ্ছে আগের মতো যেরকম চেকার বোর্ড দেখাই পড়লাম ওভাবে আমরা পড়ে ফেলবো।
থ্যালাসেমিয়া মেজর হচ্ছে বাবা এবং মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পায়, আর মাইনরের ক্ষেত্রে যে কোনো একজনের কাছ থেকে পায়। খুবই নর্মাল ব্যাপার, লক্ষণগুলো ইজি। চিকিৎসা হচ্ছে চিকিৎসাতে তোমার বলা হয়েছে যে রক্তদান করতে হবে, যেটা এটা রক্তের ডিসঅর্ডার। তারপরে এমনি চিকিৎসা বলতে আমরা যা যা বুঝি, ফলমূল খাইতে হবে, ডাক্তারের অনুযায়ী চলতে হবে, এগুলো নর্মাল ব্যাপার। জাস্ট তোমরা রিডিং দিবা, জাস্ট তোমাদের দেখানোর জন্য স্লাইডে আমি রাখছি। সো এই দিয়ে আমাদের মোটামুটি জেনেটিক্স অংশটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি আমাদের ডারউইনের মতবাদে চলে আসছি। সো ডারউইন আসলে অনেকগুলো বিষয়ে মতবাদ দিয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি ওনার বইতে প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উদ্ভব, অর্থাৎ অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এরকম নামের একটা হচ্ছে বই উনি প্রকাশ করছিলেন। সো ন্যাচারাল সিলেকশন বলতে আসলে আমরা কি বুঝি? ন্যাচারাল সিলেকশন বলতে বুঝি যারা প্রয়োজনের তাগিদে নিজেদেরকে পরিবর্তন করছে তারাই নেচার দ্বারা সিলেক্টেড হবে, বাকিরা নেচার দ্বারা ইগনোরড হবে এবং তারা সময়ের সাথে সাথে মারা যাবে। যেরকম আমরা জানি যে একসময় ডাইনোসর ছিল, সে আর নাই। ধারণা করা হয় যে ডাইনোসরের যেহেতু আকার আকৃতি অনেক বড় ছিল, ও যদি ওর আকার আকৃতি একটু ছোট করার চেষ্টা করতো, কিভাবে? ও যদি এরকম হয়ে থাকতো বা কোনো একটা মিনসে ও যদি নিজেকে ছোট করার চেষ্টা করতো, তাহলে হয়তো ও বেঁচে থাকতো। কিন্তু ও নিজেকে ছোট করার চেষ্টা করে নাই, যার ফলে ওরও তো বড় শরীরের কারণে ওর যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতো, বিভিন্ন গাছপালা এগুলোর সাথে টক্কর খেয়ে ও খুব ইজিলি ও হচ্ছে মারা যাইতো। হ্যাঁ, তো আমাদের এই ডারউইন উনি হচ্ছে আমাদের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, এটা একটা খুব ফেমাস দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে বিগল জাহাজ নিয়ে অনেক বছর, প্রায় 14 বছর যাবৎ উনি হচ্ছে ভ্রমণ করেছিলেন, এবং ভ্রমণ শেষে উনি হচ্ছে এই অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটা উনি হচ্ছে লিখেছিলেন। পরবর্তীতে ডারউইনের এই মতবাদী আমাদের হচ্ছে আলফ্রেড রাসেল, ওনারা হচ্ছে পরিবর্তন করে দিয়েছিলেন। আমরা এখন মূলত ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো আমরা হচ্ছে এখন একটু পড়ব। অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত স্থান ও বাসস্থান এবং অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রামকে আমরা আবার হচ্ছে 3 প্রকারে ভাগ করছি। মূলত আমরা দেখতে পাচ্ছি 5টা জিনিস আমরা এখন ডারউইন সম্পর্কে পড়ব। আমি শুধু তোমাদেরকে মানে এই অংশটা মূলত হচ্ছে রিডিং দেওয়ার অংশ। সো আমি শুধু তোমাদেরকে কনসেপ্টটা বলে যাব যে অত্যধিক হারে বংশবৃদ্ধি বলতে আমরা কি বোঝাই। তো ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি বলতে বোঝানো হয়েছে যে এই বংশবৃদ্ধি গাণিতিক হারে বৃদ্ধি পায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা বীজ থেকে যদি বছরে 7,30,000 বীজ জন্মায়, এই 7,30,000 বীজ থেকে 7,30,000 সরিষা হওয়া সম্ভব। একটি স্যালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় কোটি কোটি ডিম পাড়ে এবং সেই এক জোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছর হাতির সংখ্যা হবে 1 কোটি। তার মানে ব্যাপারটা হচ্ছে ডারউইন এটা বলতে এটা বুঝে যাচ্ছে যে আমরা যে অত্যধিক হারে বংশবৃদ্ধি করতেছি, এটার ফলে আমাদের প্রকৃতিতে অনেক বেশি জীব থাকা আসলে উচিত। কারণ দেখা গেছে যে এই ডাটাগুলো অনুযায়ী দেখা গেছে যে এই পরিমাণ তারা বংশবৃদ্ধি করতে সম্ভব। কিন্তু যেটা হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থানের কারণে আমাদের সব জীব বেঁচে থাকতে পারছে না, যার ফলে ওরা অস্তিত্বের সংগ্রাম করছে। এখন এই অস্তিত্বের সংগ্রাম 3 রকম হতে পারে। আন্তঃপ্রজাতিক, আন্তর মাঝখানে একটা কি আছে, দেওয়াল আছে না, আছে না, আর অন্তর মাঝে কি আছে, কোনো দেওয়াল নাই, মানে অন্ত মানে ভেতরে। সো ভেতরে বলতে আমরা বুঝাই একই প্রজাতি, মানে একই জোনার ভেতরে। তুমি যদি স্কুলে মধ্যেই দাবা খেলা প্রতিযোগিতা করো তাহলে সেটা অন্ত স্কুল দাবা প্রতিযোগিতা হবে, আর তোমার স্কুলের সাথে যদি অন্য স্কুলের দাবা খেলা হয় তাহলে সেটা হচ্ছে আন্ত দাবা খেলা হবে, আন্ত দাবা খেলা। ঠিক আছে, তাহলে যদি আমাদের কোনো একটা মানে জায়গায় দুটো প্রজাতি আমার সংগ্রাম করে তাহলে সেটা আন্ত, আর যদি একই প্রজাতির মধ্যে সংগ্রাম হয় সেটা আমার হচ্ছে অন্ত। এটা অবশ্যই ইংলিশ নামটা সহ পড়তে হবে। যেরকম আমি মনে রাখতাম ইন্টারে আমরা পড়ি হচ্ছে স্কুল এবং কলেজের মাঝখানে। তো মাঝখানে একটা দেওয়াল আছে, বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা দেওয়াল আছে, এজন্য এটা হচ্ছে আন্ত। এরপরে পরিবেশের সংগ্রাম। অনেক সময় থাকে যে প্রজাতির সাথে না, আমাদেরকে পরিবেশের সংগ্রাম মানে পরিবেশের সাথে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে, সো সেটা পরিবেশের সাথে হচ্ছে সংগ্রাম। এখন প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। সো
এখানে মানে ডারউইন বলতে চাইছে যে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকাল একই ধরনের হয় না, যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই, এবং দুটি জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে আমরা প্রকরণ বা পরিবৃত্তি বলি। মানে আমাদের আম একটা প্রজাতি হিসেবে আমরা ধরতে পারি, বাট আমের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, প্রকরণ আছে, ল্যাংড়া আম, আশ্বিন আম, ফজলি আম, হাড়িভাঙা আম, এই যে বিভিন্ন ভ্যারাইটিসগুলা, হ্যাঁ, এটাই বোঝাতে চাচ্ছে আমাদের হচ্ছে প্রকরণ। আর পরিবৃত্তি বা মিউটেশন বলতে বোঝা যাচ্ছে হঠাৎ বা আকস্মিকভাবে কোনো একটা কিছুর মধ্যে চেঞ্জ হয়ে যাওয়া। প্রাকৃতিক নির্বাচন, এর আগেই যেটা বললাম, যদি আমরা এই সব কিছুর মধ্যে নিজেকে বাঁচায় রাখতে চাই তাহলে আমাদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে, প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, তাহলে প্রকৃতি আমাদের নির্বাচন করবে এবং প্রাকৃতিক নির্বাচনে আমরা টিকে থাকব বা ন্যাচারাল সিলেকশনে আমরা টিকে থাকব। এবং অনেক সময় থাকে যে নিজেকে পরিবর্তন করতে করতে এমন একটা অবস্থায় যায় যে এক প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে, মানে মনে করো আম গাছ, এতদিন আম গাছ ছিল, সে এখন সম্পূর্ণ আলাদা হয়ে জাম গাছ হয়ে গেল, মানে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, এরকম হয় না। সো ওই সময় একটা নতুন প্রজাতির উদ্ভব ঘটে যায়। সো ব্যাপারগুলো কিন্তু খুব সিকোয়েন্সিয়ালি আসলো, দেখতে পেলাম যে প্রথমে আমরা বললাম যে বেশি পরিমাণে উৎপাদন হয়, তারপর আমরা বললাম সীমিত পরিমাণে খাদ্য, তারপর আমরা বললাম সংগ্রামের পরে আমরা আসলাম যে সিলেক্টেড করছে নেচার কাকে, এরপরে সিলেক্টেড যাদেরকে নেচার করতেছে তারা নিজেদের মধ্যে অবশ্যই পরিবর্তন আনছিল এবং পরিবর্তনের কারণে তারা হচ্ছে চেঞ্জেস হয়ে গেল। সো এগুলো পুরোপুরি মানে হচ্ছে মুখস্থ করার কোনো জিনিস না, একদম রিডিং পড়ে বোঝার মতো জিনিস। তো দুটি জীবের মধ্যে প্রতিযোগিতার ক্রমচিত্র, সবুজ বিটল, আচ্ছা এই যে সবুজ বিটল দেখো পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি বলে ওরা সহজে মানে পাখিদের চোখে ধরা পড়ছে। এখানে দেখো সবুজরা মানে ফোকাস হচ্ছে, ওদেরকে দেখা যাচ্ছে, আর যারা এই যে বাদামি ব্রাউন কালারের তারা কিন্তু দেখতে পায় নাই, মানে পাখি ওদেরকে অত ভালোভাবে দেখতে পায় নাই, সবুজদের দেখতে পাইছে বলে ওরা খায় ফেলছে। এখন সবুজরা যদি ওরা নিজেদের কালার চেঞ্জ করতো তাহলে কিন্তু ওরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারতো এবং ওরা হারাই যেত না। ওকে, সো এখানে সেই কথাগুলোই আবার বলা আছে, মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে সংকরায়নের ফলে মানে কি কারণে এগুলো হতে পারে সেটা। সো গ এবং ঘ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। ডারউইনের মতবাদ ব্যাখ্যা করা আসলে আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো পড়লাম, এই যে নতুন প্রজাতি কেন উৎপন্ন হয়, তিনটা পয়েন্ট, যে পৃথক হয়ে যাওয়ার কারণে, সংকরায়নের কারণে, সংকরায়নটা কি, এই যে একটু আগে আমরা যেটা পড়লাম যে মূল প্রজাতি থেকে পৃথক হওয়ার কারণে নতুন কিছুর উদ্ভব হতে পারে। সংকরায়ন হচ্ছে হাইব্রিডাইজেশন, যেমন মনে করো যে ক্যাপসিকামের মধ্যে কি টমেটো আর মরিচ দুটোরই একটা কম্বিনেশন আছে না, সো আমরা বলতে পারি না যে টমেটো এবং মরিচ সংকরায়ন করলে ক্যাপসিকাম হয়, তাহলে ক্যাপসিকাম একটা নতুন প্রজাতি তৈরি হয়েছে। তারপরে 3 নম্বর হচ্ছে সংকরায়ন প্রজাতির কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি করলে। এই কনসেপ্টটা তোমরা বড় হইলে আরও ডিটেলসে জানবা, বাট আপাতত বোঝো তোমার বডিতে 46টা ক্রোমোজোম ছিল, এই 46টা ক্রোমোজোম হঠাৎ বেড়ে গেল, ডাবল হয়ে গেল, হ্যাঁ, প্লয়েডি লেভেল বেড়ে গেল, মানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডকে এখন পলিপ্লয়েড বলতে হচ্ছে, মানে এখানে মনে করো 3 গুণ 46টা হয়ে গেল। সো এইটার কারণেও কিন্তু নতুন একটা প্রজাতি উদ্ভব ঘটবে, কারণ যার ক্রোমোজোম সংখ্যা 46 না সে কিন্তু মানুষ না, সে কিন্তু অন্য কিছু। সো এইগুলোর কারণে কিন্তু আমাদের নতুন প্রজাতির উদ্ভব ঘটে। সো ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন যদি গ এবং ঘতে আসে তাহলে আমরা যেটা করব, আমরা শুধু এই পয়েন্টগুলো মনে রাখবো এবং পয়েন্টের আন্ডারে বর্ণনাটা সম্পূর্ণ রিডিং পড়ে নিজেদের মতো নিজে লিখবো। যদিও এই অংশ থেকে আসলে আমাদের মানে গ এবং ঘ এটা আসার সম্ভাবনা হচ্ছে একটু কম আছে, হ্যাঁ, কারণ এখানে জেনেটিক্স থেকে অনেক কিছু আছে। সো কয়ের জন্য আমরা এই কোশ্চিনগুলো পড়বো, আমরা যেগুলো দেখতেছি এতক্ষণ ধরে পড়েছি, বংশগতি কি, বংশগতি বিদ্যা কি, ডিএনএ আরএনএ কি, জিন কি, লোকাস কাকে বলে, ডিএনএ অনুলিপন কি, এরকম 1 মার্কের জন্য চলে আসতে পারে। অটোজোম কি, অটোজোম হচ্ছে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম দ্বারা দেহ গঠনে অংশ নেয়, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে দ্বারা লিঙ্গ নির্ধারণে অংশ নেয়। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি, মানে সেক্স ক্রোমোজোমের কারণে যে এগুলো হয়। বিবর্তন কি, বিবর্তন হচ্ছে আমাদের পরিবর্তন, বিবর্তন মানে সবসময় আমি বলি পরিবর্তন, হ্যাঁ, অনেক দিন ধরে স্লো প্রসেসে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে আমাদের বিবর্তন। তো ক্রোমোজোম কেন বংশগতির ভৌত, বা এখান থেকে খ মার্ক শুরু হচ্ছে, এটা অলরেডি দেখানো হয়েছে। ক্ষয়ের জন্য আমাদের আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বুঝো, আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বুঝো, প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো, এগুলোও আমার আসতে পারে। তারপরে গ এবং ঘর জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিএনএর গঠন, ডিএনএ গঠনের ডিটেলস এখানে আবার দেখানো হয়েছে, আরএনএ গঠন, তারপরে আমাদের ডিএনএ আরএনএ পার্থক্য, মেন্ডেলের প্রথম সূত্র, অনুলিপন প্রক্রিয়া,
ডিএনএ টেস্ট, তারপর আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ, এছাড়া হচ্ছে কালার ব্লাইন্ডনেসের বিভিন্ন অংশ আসতে পারে, থ্যালাসেমিয়া বর্ণনা করো, এগুলো আসতে পারে, এবং ডায়নের মতবাদ যেটা বললাম সেটা তো আসতেই পারে। তো আশা করি এই অধ্যায়টাতে তোমাদের হচ্ছে এবং যারা এই অংশটা একটু দ্রুত গেছি, যাদের সমস্যা তারা একটু আবার রিমাইন্ড করে দেখে নিও, মানে ব্যাকে গিয়ে আবার দেখে নিও। সো এই অধ্যায়ের লাস্টে কিন্তু ক খ গ ঘ সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট অংশ বলে দেওয়া হয়েছে, এবং পুরো অধ্যায়ের মধ্যে এমসিকিউগুলো কোনটার জন্য ইম্পর্ট্যান্ট বলে দেওয়া হয়েছে। এই অধ্যায়ের কোনো প্রশ্নে কোনো ধরনের সমস্যা থাকলে, কোনো অংশে বুঝতে সমস্যা থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেটা জানাবে আমাকে, আমি ইনশাল্লাহ সেটা সলভ করার ব্যবস্থা করব। সো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।